বাড়ির পুরনো স্টোররুমে তালা খুলতে গিয়ে যখন চাবি হাতের মধ্যে খুঁড়ছিল শ্বশুর যে পেছন থেকে এসে আমার কবজি ধরলেন এবং কানে কানে এমন একটা শর্ত বললেন যেটা শুনে আমার পুরো অস্তিত্ব কেঁপে উঠল। সেদিন সকালবেলা শাশুড়িমা বাজার গেছেন, স্বামী দপ্তরে, আমি একা বাড়িতে পরিষ্কার করছিলাম। হঠাৎ শ্বশুরজি বললেন, বৌমা, স্টোররুমটা খুলতে হবে, ওখানে কিছু পুরনো জিনিস আছে। আমি চাবির গোছা নিয়ে স্টোররুমের সামনে দাঁড়ালাম। ঘরটা বছরের পর বছর বন্ধ ছিল, তালা মরচে পড়ে গেছে। আমি চাবি ঘোরাতে লাগলাম, কিন্তু খুলছিল না। শ্বশুরজি পেছন থেকে এসে বললেন, আমি সাহায্য করি। তিনি আমার পেছনে দাঁড়িয়ে আমার হাতের উপর হাত রাখলেন। একসাথে চাবি ঘোরাতে লাগলাম। তার শরীরের উষ্ণতা আমার পিঠে অনুভব করছিলাম। তালা খুলে গেল। দরজা খুলতে ভেতর থেকে পুরনো কাঠ আর ধুলোর গন্ধ বেরিয়ে এলো। ঘরে অন্ধকার। শ্বশুরজি টর্চ জ্বালালেন। ঘরটা অনেক বড়, কোনায় একটা পুরনো বাক্স রাখা। তিনি সেই বাক্সের দিকে ইশারা করে বললেন, ওটা খোলো। আমি বাক্স খুললাম। ভেতরে অনেক পুরনো ফটোগ্রাফ, গয়না, টাকার বান্ডেল। আমি অবাক হয়ে তাকালাম। শ্বশুরজি দরজা বন্ধ করে দিলেন। বললেন, এগুলো আমার ব্যক্তিগত সম্পদ, কাউকে বলিনি, এমনকি তোমার শাশুড়িকেও না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমাকে কেন দেখাচ্ছেন? তিনি আমার কবজি ধরলেন। টর্চের আলোয় তার চোখ জ্বলছিল। খুব নিচু গলায় বললেন, কারণ এগুলো সব তোমার হবে, শুধু একটা শর্ত পূরণ করতে হবে। তুমি আমার সাথে পালিয়ে যাবে। আমরা নতুন শহরে গিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করব। আমার শ্বাস বন্ধ হয়ে এলো। এত টাকা, এত গয়না! মনের গভীরে একটা লোভ জেগে উঠল। তার প্রস্তাব শুনে একটা অদ্ভুত রোমাঞ্চ অনুভব করলাম, কিন্তু গলা শক্ত করে বললাম, বাবা, এটা কি বলছেন? আমি তো আপনার পুত্রবধূ, এমন অসম্ভব কথা কিভাবে ভাবতে পারেন? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোম্যাটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী সেন। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম রাহুল সেন, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রিয়া আর তন্ময়। রিয়া ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তন্ময় ১৩ বছর বয়সী, স্কুলে যায়। শ্বশুরজি হঠাৎ হাসতে শুরু করলেন। তার হাসি শুনে আমার পুরো শরীর শিউরে উঠল। তিনি বললেন, বোমা, তোমার প্রতিক্রিয়া দেখেই বুঝলাম তুমি সৎ মানুষ। আসলে এটা একটা পরীক্ষা ছিল। আমি হতবাক হয়ে বললাম, পরীক্ষা? কিসের পরীক্ষা? শ্বশুরজি টর্চের আলো বাক্সের উপর ফেললেন, বললেন, দেখো এই বাক্সে আসলে কি আছে। আমি আবার বাক্সের ভেতরে তাকালাম। এবার ভালো করে দেখলাম। ফটোগ্রাফগুলো পুরনো, কিন্তু ছবিগুলো সব আমাদের পরিবারের নয়। অদ্ভুত মানুষের ছবি। গয়নাগুলো সব নকল। টাকার বান্ডেলগুলো আসলে খেলার নোট। আমি অবাক হয়ে তাকালাম। শ্বশুরজি দরজা বন্ধ করে দিলেন। বললেন, এগুলো আমার ব্যক্তিগত সম্পদ, কাউকে বলিনি, এমনকি তোমার শাশুড়িকেও না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমাকে কেন এই পরীক্ষা? শ্বশুরজি গম্ভীর হয়ে বললেন, কারণ এই স্টোররুমে আসলে একটা বিশাল রহস্য লুকিয়ে আছে। আমার বাবা, তোমার ঠাকুরদা, এই ঘরে কিছু একটা লুকিয়ে রেখে গেছেন। তিনি মারা যাবার আগে আমাকে বলেছিলেন যে শুধুমাত্র পরিবারের সবচেয়ে সৎ এবং বিশ্বস্ত মানুষই সেই রহস্য জানতে পারবে। আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম কাকে এই দায়িত্ব দেব। আজ দেখলাম তুমিই সেই যোগ্য মানুষ। আমি এখনো কিছু বুঝতে পারছিলাম না। বললাম, কিন্তু বাবা, রহস্যটা কি? শ্বশুরজি স্টোররুমের দেয়ালের দিকে হাঁটতে লাগলেন। একটা পুরনো আলমারির পিছনে গেলেন। হাত দিয়ে দেয়াল টিপতে লাগলেন। হঠাৎ দেয়ালের একটা অংশ খুলে গেল। একটা গোপন দরজা। তিনি বললেন, এই দরজার ভেতরে যা আছে তা আমাদের পরিবারের ৩ প্রজন্মের রহস্য। আমার বাবা ছিলেন ব্রিটিশ আমলের একজন গোয়েন্দা। তিনি স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এই ঘরে তিনি অনেক গোপন নথি আর মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছিলেন। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করতে লাগল। এটা তো সত্যিকারের অ্যাডভেঞ্চার। আমি বললাম, বাবা, আমরা ভেতরে যাব? শ্বশুরজি মাথা নাড়লেন, হ্যাঁ, কিন্তু একা নয়, আমাদের পুরো পরিবারকে নিয়ে যেতে হবে, কারণ যা আছে ভেতরে তা শুধু আমার বা তোমার নয়, পুরো পরিবারের। কিন্তু তার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে। সেদিন সন্ধে যখন সবাই বাড়ি ফিরল, শ্বশুরজি সবাইকে ডাকলেন। শাশুড়ি মা, রাহুল, রিয়া, তন্ময় সবাই বসল। শ্বশুরজি বললেন, আজ আমি তোমাদের সবাইকে একটা রহস্যের কথা বলবো। রাহুল অবাক হয়ে বলল, বাবা, কি রহস্য?
শ্বশুরজি স্টোররুমের গোপন দরজার কথা বললেন। সবাই হতবাক হয়ে গেল। রিয়া উত্তেজিত হয়ে বলল, দাদু, আমরা কবে যাব সেখানে? শ্বশুরজি বললেন, আগামীকাল সকালে। কিন্তু শর্ত হলো, যা দেখবে তা পরিবারের বাইরে কাউকে বলা যাবে না, এটা আমাদের পারিবারিক গোপনীয়তা। পরের দিন সকালে আমরা সবাই স্টোররুমে জড়ো হলাম। শ্বশুরজি গোপন দরজা খুললেন, ভেতরে একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। টর্চ জ্বালিয়ে আমরা নামতে শুরু করলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে তন্ময় ভয়ে আমার হাত ধরল। আমি তাকে সাহস দিলাম। সিঁড়ি শেষ হলো একটা বড় ঘরে। ঘরের দেয়ালে পুরনো মানচিত্র টাঙানো, কোনায় একটা লোহার তিজুরি। শ্বশুরজি তিজুরির সামনে গেলেন, একটা পুরনো চাবি বের করলেন পকেট থেকে। তিজুরি খুললেন, ভেতরে অনেক পুরনো কাগজ, কিছু সোনার মোহর, একটা পুরনো ডায়েরি। শ্বশুরজি ডায়েরিটা হাতে নিলেন, বললেন, এটা আমার বাবার ডায়েরি। এখানে তিনি স্বাধীনতা আন্দোলনের সময় তার সব অভিজ্ঞতা লিখে রেখেছেন। রাহুল ডায়েরিটা হাতে নিল, পাতা উল্টাতে লাগল। হঠাৎ তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, বাবা, এখানে একটা গোপন সংকেত লেখা আছে, দেখো তো কি? আমরা সবাই কাছে গেলাম। ডায়েরির একটা পাতায় লেখা ছিল, উত্তরের মন্দিরে পূর্ণিমার রাতে তৃতীয় পাথরের নিচে সত্যের সন্ধান। শাশুড়িমা বললেন, এটা কি বোঝায়? শ্বশুরজি চিন্তিত হয়ে বললেন, আমার বাবা আমাদের গ্রামের উত্তরে একটা পুরনো মন্দিরের কথা বলতেন। মনে হয় হয়তো সেখানে কিছু লুকিয়ে আছে। রিয়া উত্তেজিত হয়ে বলল, তাহলে আমরা সেখানে যাব না কেন? শ্বশুরজি বললেন, যাব, কিন্তু পূর্ণিমার রাতে। আজ থেকে 5 দিন পর পূর্ণিমা। পরবর্তী 5 দিন আমরা প্রস্তুতি নিলাম। শ্বশুরজি গ্রামের মানচিত্র দেখলেন, রাহুল প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করল, আমি খাবার দাবার তৈরি করলাম। রিয়া আর তন্ময় উত্তেজনায় ঘুমাতে পারছিল না। পূর্ণিমার রাতে আমরা রওনা হলাম। গ্রামটা আমাদের শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। গাড়িতে করে পৌঁছালাম সন্ধ্যায়। মন্দিরটা একটা পাহাড়ের উপর। আমরা পাহাড়ে উঠতে শুরু করলাম। রাস্তা খুব খারাপ, পাথর আর কাটা ঝুপে ভরা। তন্ময় কয়েকবার হোঁচট খেল, রাহুল তাকে কোলে তুলে নিল। প্রায় 1 ঘণ্টা পর আমরা মন্দিরে পৌঁছালাম। পূর্ণিমার জ্যোৎস্নায় মন্দিরটা রহস্যময় দেখাচ্ছিল। প্রাচীন পাথরের স্তম্ভ, ভাঙা দেয়াল, ঘাসে ঢাকা মেঝে। শ্বশুরজি ডায়েরিটা বের করলেন, আবার সংকেতটা পড়লেন। বললেন, তৃতীয় পাথরের নিচে। কোন তৃতীয় পাথর? আমরা খুঁজতে শুরু করলাম। মন্দিরের মেঝেতে অনেক পাথর ছিল। হঠাৎ রিয়া চিৎকার করে উঠল, দাদু, এখানে দেখো, 3টে পাথরের নম্বর লেখা আছে। আমরা সবাই দৌড়ে গেলাম। সত্যি, পাথরগুলোতে বাংলায় 1, 2, 3 লেখা ছিল। তৃতীয় পাথরটা অন্যগুলোর চেয়ে একটু বড়। রাহুল আর শ্বশুরজি মিলে পাথরটা সরানোর চেষ্টা করলেন। পাথরটা খুব ভারী। আমি আর শাশুড়িমাও সাহায্য করলাম। অনেক কষ্টে পাথরটা সরালাম। নিচে একটা গর্ত, গর্তের ভেতরে একটা ধাতব বাক্স। রাহুল বাক্সটা বের করল। বাক্সে একটা তালা। শ্বশুরজি তিজোরি থেকে আনা চাবিগুচ্ছ বের করলেন, একটা ছোট্ট চাবি দিয়ে তালা খুললেন। বাক্স খুলতেই আমরা সবাই অবাক হয়ে গেলাম। ভেতরে প্রচুর সোনার অলংকার, রত্নপাথর, পুরনো মুদ্রা এবং একটা চিঠি। শ্বশুরজি চিঠিটা পড়তে লাগলেন। চিঠিতে লেখা ছিল, আমার প্রিয় পুত্র, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝব তুমি আমার সংকেত উদ্ধার করতে পেরেছ। এই সম্পদ আমি স্বাধীনতা আন্দোলনের সময় দেশের জন্য সংগ্রহ করেছিলাম, কিন্তু ব্রিটিশরা খুঁজছিল, তাই লুকিয়ে রেখেছি। এখন দেশ স্বাধীন। এই সম্পদ তোমার পরিবারের। ভালো কাজে ব্যবহার করবে, তোমার বাবা। শাশুড়িমার চোখে পানি এসে গেল। তিনি বললেন, ঠাকুরমশাই কত কষ্ট করেছিলেন দেশের জন্য। শ্বশুরজি মাথা নিচু করে বললেন, বাবা চাইতেন এই সম্পদ দিয়ে আমরা ভালো কাজ করি, দরিদ্রদের সাহায্য করি, শিক্ষার প্রচার করি। রাহুল বলল, তাহলে আমরা এই টাকা দিয়ে গ্রামে একটা স্কুল বানাবো, গরিব বাচ্চারা বিনামূল্যে পড়তে পারবে। রিয়া বলল, আর একটা চিকিৎসা কেন্দ্র, গ্রামের মানুষরা যেখানে বিনামূল্যে চিকিৎসা পাবে। তন্ময় বলল, আর একটা বই পড়ার ঘর, যেখানে সবাই বই পড়তে পারবে। আমি বললাম, আর নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। শাশুড়িমা হাসলেন, বললেন, ঠাকুরমশাইয়ের স্বপ্ন পূরণ হবে। সেই রাতে আমরা মন্দিরে বসে পরিকল্পনা করলাম, কিভাবে ঠাকুরদার স্বপ্নকে বাস্তবে রূপ দেব। রিয়া বলল, মা, এটা তো দারুণ অ্যাডভেঞ্চার হলো। আমি মাথায় হাত বুলিয়ে দিলাম, বললাম, হ্যাঁ মা, কিন্তু আসল অ্যাডভেঞ্চার এখন শুরু হবে, এই সম্পদ দিয়ে মানুষের জীবন বদলানো। আমরা বাক্সটা নিয়ে বাড়ি ফিরলাম। পরদিন থেকেই কাজ শুরু করলাম। গ্রামের মানুষদের সাথে কথা বললাম, জমি কিনলাম, স্কুল আর চিকিৎসা কেন্দ্রের জন্য পরিকল্পনা করলাম। 3 মাস পর স্কুলের কাজ শুরু হলো। গ্রামের মানুষরা এসে সাহায্য করতে লাগল। রাহুল প্রতিদিন গ্রামে যেত তদারকি করতে। রিয়া ছুটির দিনে গিয়ে বাচ্চাদের পড়াতো। তন্ময় গল্প বলতো তাদের।
আমি নারীদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্ব নিলাম। প্রথমে 5 জন মহিলা এলো, তারপর ধীরে ধীরে সংখ্যা বাড়ল। 6 মাস পর তারা নিজেরাই কাপড় সেলাই করে বিক্রি করতে শুরু করল। শাশুড়িমা চিকিৎসা কেন্দ্রের দেখাশোনা করতেন। প্রতি সপ্তাহে ডাক্তার আসতেন। গরিব মানুষরা বিনামূল্যে ওষুধ পেত। অনেক জীবন বাঁচল। শ্বশুরজি বই পড়ার ঘর বানালেন। শহর থেকে বই কিনে আনলেন। গ্রামের বাচ্চারা স্কুলের পর সেখানে বসে পড়ত। বড়রাও আসত সন্ধ্যায়। 1 বছর পর স্কুলের উদ্বোধন হলো। গ্রামের সবাই এলো। শিক্ষা কর্মকর্তারাও এলেন। তারা আমাদের কাজ দেখে অভিভূত হলেন। বললেন, এই গ্রাম এখন অন্য গ্রামগুলোর জন্য আদর্শ হবে। রিয়া মঞ্চে উঠে বলল, এই স্কুল আমার প্রপিতামহের স্বপ্নের ফসল। তিনি দেশের জন্য লড়াই করেছিলেন। আজ আমরা তার স্বপ্ন পূরণ করছি। সবাই করতালি দিল। শ্বশুরজি মঞ্চে উঠে তার বাবার ডায়েরি থেকে কিছু অংশ পড়লেন। তার গলা ভারী হয়ে গেল। বললেন, বাবা লিখেছিলেন, স্বাধীনতার মানে শুধু ব্রিটিশদের থেকে মুক্তি নয়। স্বাধীনতার মানে হল প্রতিটি মানুষের শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার। আজ আমরা সেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করছি। রাহুল বলল, এই স্কুলে শুধু পড়াশোনা নয়, বাচ্চারা শিখবে কিভাবে ভালো মানুষ হতে হয়, কিভাবে অন্যের সাহায্য করতে হয়, কিভাবে দেশকে ভালোবাসতে হয়। সেই রাতে বাড়ি ফিরে আমরা সবাই বসলাম। শ্বশুরজি বললেন, মৌসুমী, তুমি না থাকলে এই পরিকল্পনা সফল হতো না। তোমার সততার নিষ্ঠা আমাদের পথ দেখিয়েছে। আমি লজ্জা পেয়ে বললাম, বাবা, এটা তো আমাদের সবার কাজ। আপনি আমাকে বিশ্বাস করেছেন বলেই এই রহস্যের সমাধান হয়েছে। শাশুড়িমা বললেন, কিন্তু রহস্য তো এখনও শেষ হয়নি। ডায়েরিতে আরও অনেক পাতা আছে, যেগুলো আমরা পড়িনি। রাহুল ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করল। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। সে বলল, এখানে আরও একটা সংকেত আছে। লেখা আছে, নদীর তীরে পুরাতন বটগাছের নিচে পূর্বপুরুষের শেষ বার্তা। রিয়া লাফিয়ে উঠল, মানে আরও কিছু লুকিয়ে আছে? শ্বশুরজি চিন্তিত মুখে বললেন, গ্রামের নদীর তীরে একটা বিশাল বটগাছ আছে, কয়েক শত বছরের পুরনো। হয়তো সেখানে কিছু আছে। তন্ময় বলল, তাহলে আমরা আবার যাব? আমি বললাম, হ্যাঁ, কিন্তু এবার আমাদের আরও সাবধান থাকতে হবে, কারণ গ্রামে এখন অনেক মানুষ আমাদের চেনে, আমাদের কাজ দেখছে। পরদিন সকালে আমরা গ্রামে গেলাম। স্কুলের কাজ দেখে তারপর নদীর তীরে গেলাম। বটগাছটা সত্যি বিশাল। শেকড়গুলো মাটির অনেক গভীরে, ডালপালা বিস্তৃত। রাহুল গাছের চারপাশে ঘুরতে লাগল। হঠাৎ তার পা আটকে গেল। মাটিতে একটা লোহার রিং। সে তা টানল। একটা ঢাকনা খুলে গেল। নিচে একটা ছোট্ট সুড়ঙ্গ। শ্বশুরজি বললেন, আমরা নামব। আমরা একে একে নামলাম। সুড়ঙ্গটা বেশ লম্বা। শেষে একটা ছোট্ট কক্ষে পৌঁছলাম। দেয়ালে মশাল জ্বালানোর জায়গা। রাহুল মোবাইলে টর্চ জ্বালালো। কক্ষের মাঝখানে একটা পাথরের বেদি। বেদির ওপর একটা ধাতব পাত্র। পাত্রের গায়ে অদ্ভুত লেখা। শ্বশুরজি কাছে গিয়ে পড়লেন। তিনি বললেন, এটা সংস্কৃতে লেখা। লেখা আছে, যে সত্যের পথে চলে সেই পায় এই আশীর্বাদ। পাত্রটা খুললেন। ভেতরে একটা পুরনো পাণ্ডুলিপি। পাণ্ডুলিপিতে আমাদের পরিবারের ইতিহাস লেখা। কত প্রজন্ম আগে থেকে আমাদের পূর্বপুরুষরা এই এলাকায় ছিলেন, কিভাবে তারা মানুষের সেবা করতেন। শাশুড়িমা পাণ্ডুলিপি পড়তে পড়তে বললেন, দেখো, এখানে লেখা আছে যে আমাদের পরিবার সবসময় গরিবদের সাহায্য করত, অসুস্থদের সেবা করত, শিক্ষার প্রচার করত। রিয়া বলল, মানে আমরা যা করছি সেটা আমাদের পরিবারের ঐতিহ্য? শ্বশুরজি মাথা নাড়ে বললেন, হ্যাঁ, আমরা শুধু ঠাকুরদার স্বপ্ন নয়, আমাদের সব পূর্বপুরুষের স্বপ্ন বাস্তবায়ন করছি। পাণ্ডুলিপি শেষে লেখা ছিল, এই সম্পদ শুধু টাকা নয়, এই সম্পদ হলো আমাদের মূল্যবোধ, আমাদের নীতি, আমাদের দায়িত্ববোধ। যে প্রজন্মই মূল্যবোধ ধরে রাখবে, সেই প্রজন্মই সত্যিকারের ধনী হবে। তন্ময় জিজ্ঞেস করল, দাদু, এখানে কি আর কিছু লুকানো আছে? শ্বশুরজি হাসলেন, না বাবা, এখানে যা ছিল আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাজ হলো এই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা পাণ্ডুলিপিটা নিয়ে বাড়ি ফিরলাম। সেই রাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই পাণ্ডুলিপির একটা কপি স্কুলের লাইব্রেরিতে রাখব, যাতে বাচ্চারা জানতে পারে যে সৎ পথে চললে এবং মানুষের সেবা করলে জীবন কত সুন্দর হয়। পরবর্তী 6 মাসে স্কুলে ভর্তি হলো 100 জন ছাত্রছাত্রী। চিকিৎসা কেন্দ্রে প্রতিদিন 50 জন রোগী আসতে শুরু করল। সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে 30 জন মহিলা প্রশিক্ষণ নিচ্ছিল। বই পড়ার ঘরে সন্ধ্যায় 60-70 জন মানুষ আসত।
1 বছর পর জেলা প্রশাসক আমাদের গ্রাম পরিদর্শনে এলেন। তিনি আমাদের কাজ দেখে মুগ্ধ হলেন। বললেন, এই গ্রাম এখন পুরো জেলার জন্য আদর্শ। অন্য গ্রামেও এই মডেল চালু করা হবে। রাহুল বলল, স্যার, আমরা সাহায্য করতে প্রস্তুত আছি। আমরা চাই প্রতিটি গ্রামে শিক্ষার স্বাস্থ্যসেবা পৌঁছে যাক। জেলা প্রশাসক আমাদের পরিবারকে সম্মাননা দেবার কথা বললেন। কিন্তু শ্বশুরজি বিনীতভাবে বললেন, স্যার, আমাদের কোনো সম্মাননা চাই না। আমরা শুধু চাই গ্রামের মানুষরা ভালো থাকুক, তাদের বাচ্চারা শিক্ষা পাক, অসুস্থরা চিকিৎসা পাক। এটাই আমাদের পুরস্কার। সেই রাতে বাড়ি ফিরে আমি স্টোররুমে গেলাম, সেই গোপন দরজার সামনে দাঁড়ালাম। মনে পড়ল সেই দিনের কথা, যেদিন শ্বশুরজি আমাকে সেই অদ্ভুত শর্ত দিয়েছিলেন। এখন বুঝতে পারলাম সেটা একটা পরীক্ষা ছিল, সততার পরীক্ষা। রাহুল পেছন থেকে এসে বলল, কি ভাবছ? আমি হাসলাম। ভাবছি জীবনটা কত রহস্যময়। একটা ছোট্ট ঘটনা থেকে শুরু হলো এত বড় অ্যাডভেঞ্চার। রাহুল আমার হাত ধরল, এবং এই অ্যাডভেঞ্চার এখনো শেষ হয়নি। আমাদের সামনে আরও অনেক কাজ বাকি। পরদিন রিয়া একটা খবর নিয়ে এলো। সে বলল, মা, গ্রামের মেয়েরা স্কুলে আসতে চায়, কিন্তু তাদের বাবা মা অনুমতি দিচ্ছে না। আমি বললাম, কেন? রিয়া বলল, তারা মনে করে মেয়েদের পড়ার দরকার নেই, বিয়ে দিয়ে দেবে। আমি সিদ্ধান্ত নিলাম। বললাম, আমি গ্রামে যাব, মহিলাদের সাথে কথা বলবো। শাশুড়িমা বললেন, আমিও যাব। আমরা গ্রামে গেলাম। দরজায় দরজায় গিয়ে মহিলাদের সাথে কথা বললাম। বোঝালাম যে শিক্ষা ছেলেমেয়ে সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। মেয়েরা শিক্ষিত হলে পুরো পরিবার উপকৃত হয়। প্রথমে অনেকে শুনল না, কিন্তু ধীরে ধীরে মন পরিবর্তন হতে শুরু করল। 1 মাস পর 10 জন মেয়ে স্কুলে ভর্তি হল। 3 মাস পর সংখ্যা বেড়ে 25 হল। তন্ময় বলল, মা, আমি ছুটির দিনে গ্রামে থাকতে চাই, বাচ্চাদের গল্প বলবো, খেলা শেখাবো। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। বললাম, তুমি সত্যি বড় হয়ে যাচ্ছ, তোমার প্রপিতামহের মতো মানুষ হচ্ছ। 2 বছর পর স্কুল থেকে প্রথম ব্যাচ পাশ করল। 25 জন ছাত্রছাত্রী, তাদের মধ্যে 10 জন কলেজে ভর্তি হল, বাকিরা বিভিন্ন কাজে যুক্ত হল। কিন্তু তারা সবাই শিক্ষিত মানুষ হিসেবে জীবন শুরু করল। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে শ্বশুরজি বললেন, আজ আমার বাবার স্বপ্ন পূর্ণ হল। এই বাচ্চারা দেশের ভবিষ্যৎ, এরা শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। রিয়া মঞ্চে উঠে বলল, দাদু, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি শিক্ষকতা পড়ব, এই স্কুলেই শেখাব। সবাই করতালি দিল। রাহুলের চোখে পানি এসে গেল। তিনি আমার দিকে তাকালেন, বললেন, আমাদের মেয়ে আমাদের পথ অনুসরণ করছে। সেই রাতে বাড়ি ফিরে আমরা সবাই ডায়েরিটা আবার পড়লাম। ঠাকুরদা লিখেছিলেন, জীবনের সবচেয়ে বড় সম্পদ হল সত থাকা, সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হল মানুষের সেবা করা, সবচেয়ে বড় রহস্য হল ভালোবাসার শক্তি। শ্বশুরজি বললেন, মৌসুমী, সেদিন স্টোররুমে তোমাকে যে পরীক্ষা দিয়েছিলাম, তুমি উত্তীর্ণ হয়েছিলে। তুমি লোভের বিরুদ্ধে দাঁড়িয়েছিলে, সত থেকেছিলে। এই পরিবারের ভাগ্য বদলানোর যোগ্য তুমিই ছিলে। আমি বললাম, বাবা, আপনার বিশ্বাসই আমাকে এই পথ দেখিয়েছে। আপনার পরিবার আমাকে শিখিয়েছে কিভাবে সত থাকতে হয়, কিভাবে অন্যের সাহায্য করতে হয়। শাশুড়িমা বললেন, এখন আমাদের দায়িত্ব হল এই শিক্ষা পরবর্তী প্রজন্মকে দেওয়া। রিয়া, তন্ময় এবং তাদের পরের প্রজন্ম যাতে এই মূল্যবোধ ধরে রাখে। 3 বছর পর গ্রামে আরও 2টো স্কুল খোলা হলো, চিকিৎসা কেন্দ্র আরও বড় হল, পুরো সময়ের 2 জন ডাক্তার নিয়োগ হল, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র থেকে পাশ করা মহিলারা নিজেদের ব্যবসা শুরু করল। গ্রামের চেহারা পুরোপুরি বদলে গেল। রাস্তা পাকা হলো, বিদ্যুৎ এলো, পানীয় জলের ব্যবস্থা হলো। সবচেয়ে বড় কথা, গ্রামের মানুষরা শিক্ষিত হতে শুরু করল। তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হল। রিয়া শিক্ষকতা পাশ করে স্কুলে যোগ দিল। তন্ময় বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করল। সে বলল, বাবা, আমি ডাক্তার হয়ে এই গ্রামেই থাকব, মানুষদের সেবা করব। রাহুল গর্বিত হয়ে বলল, তুমি তোমার প্রপিতামহের যোগ্য উত্তরসূরি হচ্ছ। 5 বছর পর রাজ্য সরকার আমাদের গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করল। মুখ্যমন্ত্রী নিজে এসে স্কুল পরিদর্শন করলেন। তিনি বললেন, এই পরিবার প্রমাণ করেছে একটা পরিবারের নিষ্ঠা পুরো গ্রামকে বদলে দিতে পারে। কিন্তু আমরা সম্মাননা নিলাম না। শ্বশুরজি বললেন, আমরা কোনো সম্মাননা চাই না, আমরা শুধু চাই আমাদের কাজ অন্যদের অনুপ্রাণিত করুক, আরও মানুষ এগিয়ে আসুক। এক সন্ধ্যায় আমি আবার স্টোররুমে গেলাম। গোপন দরজার সামনে দাঁড়ালাম। মনে হলো যেন ঠাকুরদা আমাকে আশীর্বাদ করছেন। তার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পেরেছি। রাহুল এসে বলল, এখনো ভাবছ সেই দিনটার কথা? আমি হাসলাম। হ্যাঁ, সেদিন যদি আমি লোভে পড়ে শ্বশুরজির প্রস্তাবে রাজি হতাম, তাহলে আজ এই অ্যাডভেঞ্চার হতো না, এই রহস্যের সমাধান হতো না, এত মানুষের জীবন বদলানো হতো না। রাহুল আমাকে জড়িয়ে ধরল।
তুমি সৎ ছিলে বলেই আজ আমরা সবাই গর্বিত। আমাদের পরিবারের ঐতিহ্য রক্ষা হয়েছে। সেই রাতে আমরা সবাই বসে ঠাকুরদার ডায়েরি শেষ পর্যন্ত পড়লাম। শেষ পাতায় তিনি লিখেছিলেন, আমার প্রিয় পরিবার, যদি তোমরা এই ডায়েরি পড়ো তাহলে বুঝব তোমরা সৎ পথে আছো। মনে রেখো, জীবনের সবচেয়ে বড় রহস্য হল ভালোবাসা আর সেবা। এই দুটো জিনিস তোমাদের সব সমস্যার সমাধান দেবে, সব রহস্যের উত্তর দেবে। ভালো থেকো, সৎ থেকো, মানুষের সেবা করো। তোমাদের আশীর্বাদ করছি। আমরা সবাই চোখ মুছলাম। শ্বশুরজি বললেন, বাবা চলে গেছেন, কিন্তু তার শিক্ষা আমাদের সাথে আছে। এই শিক্ষা আমরা পরবর্তী প্রজন্মকে দেব। 10 বছর পর রিয়া স্কুলের প্রধান শিক্ষিকা হল। তন্ময় ডাক্তার হয়ে গ্রামের চিকিৎসাকেন্দ্রে যোগ দিল। স্কুলে এখন 500 ছাত্রছাত্রী পড়ে। চিকিৎসাকেন্দ্রে প্রতিদিন 200 রুগী আসে। 50টা পরিবার সেলাই কাজ করে জীবিকা নির্বাহ করছে। গ্রাম এখন পুরোপুরি শিক্ষিত। প্রতিটি বাচ্চা স্কুলে যায়, মেয়েরা কলেজে পড়ে, নারীরা স্বাবলম্বী, অসুস্থরা চিকিৎসা পায়। শ্বশুরজি একদিন আমাকে ডাকলেন, বললেন, মৌসুমী, আজ আমার বয়স 75। আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ হল তোমাকে এই পরিবারের সদস্য হিসেবে পাওয়া। তুমি না থাকলে এই অ্যাডভেঞ্চার সম্ভব হতো না। আমি তার পা ছুঁয়ে প্রণাম করলাম। বললাম, বাবা, আপনি আমাকে বিশ্বাস করেছিলেন। সেই বিশ্বাসই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সেই রাতে বাড়ি ফিরে আমি আয়নায় নিজেকে দেখলাম। 20 বছর বয়সে যখন এই পরিবারে এসেছিলাম তখন ছিলাম একটা সাধারণ মেয়ে। আজ 51 বছর বয়সে আমি একটা পরিবারের, একটা গ্রামের শত শত মানুষের জীবনের অংশ। রাহুল বলল, কি ভাবছ? আমি বললাম, ভাবছি আমাদের জীবন কত সুন্দর হয়েছে। একটা ছোট্ট পরীক্ষা থেকে শুরু হয়ে আজ এত বড় অ্যাডভেঞ্চার। রাহুল হাসল, এটা শুধু অ্যাডভেঞ্চার নয়, এটা আমাদের জীবনের উদ্দেশ্য। আমরা বুঝতে পেরেছি জীবনের আসল মানে কি। পরদিন সকালে স্টোররুমে গেলাম, গোপন দরজাটা খুললাম। সিঁড়ি দিয়ে নেমে সেই গোপন ঘরে গেলাম। ঠাকুরদার তিজোরি খুললাম, ডায়েরিটা হাতে নিলাম। শেষ পাতায় আমি লিখলাম, প্রিয় ঠাকুরদা, আপনার স্বপ্ন আমরা পূরণ করেছি, আপনার শিক্ষা আমরা ধরে রেখেছি। এখন আমাদের দায়িত্ব এই শিক্ষা পরবর্তী প্রজন্মকে দেওয়া। রিয়া, তন্ময় এবং তাদের বাচ্চারা এই ঐতিহ্য এগিয়ে নিয়ে যাবে। আপনার আশীর্বাদ আমাদের সাথে আছে। আপনার প্রিয় পৌত্রবধূ মৌসুমী। ডায়েরি বন্ধ করে তিজোরিতে রেখে দিলাম। ওপরে উঠে এলাম। রাহুল, রিয়া, তন্ময়, শ্বশুরজি, শাশুড়িমা সবাই বসে আছে। শ্বশুরজি বললেন, আজ থেকে এই স্টোররুমের চাবি রিয়ার হাতে তুলে দিচ্ছি। যখন সে মনে করবে তখন তার যোগ্য উত্তরসূরিকে এই রহস্য জানাবে। রিয়া চাবি নিয়ে বলল, দাদু, আমি প্রতিজ্ঞা করছি আপনাদের ঐতিহ্য আমি রক্ষা করব। আমি নতুন প্রজন্মকে শিক্ষিত করে তুলব। সবাই খুব খুশি হল। আমি আবার চিন্তা করলাম যে শ্বশুরজির প্রস্তাবে আমি রাজি হয়ে যেতাম তাহলে কি হতো। আমি হয়তো অনেক টাকার মালিক হতাম, কিন্তু এই শান্তি পেতাম না, এই মনের শান্তি পেতাম না। আমি ভুল সিদ্ধান্ত নিলে ভাষার ভারসাম্য থাকে সুযোগ থাকতো না, আর আমার কোনোদিনই কোনো বিশ্বাসই থাকতো না। দাদু, আমরা কবে যাব সেখানে? শ্বশুরজি বললেন, আগামীকাল সকালে। কিন্তু শর্ত হলো, যা দেখবে তা পরিবারের বাইরে কাউকে বলা যাবে না। এটা আমাদের পারিবারিক গোপনীয়তা। পরের দিন সকালে আমরা সবাই স্টোররুমে জড়ো হলাম। শ্বশুরজি গোপন দরজা খুললেন। ভেতরে একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। টর্চ জ্বালিয়ে আমরা নামতে শুরু করলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে তন্ময় ভয়ে আমার হাত ধরল। আমি তাকে সাহস দিলাম। সিঁড়ি শেষ হলো একটা বড় ঘরে। ঘরের দেয়ালে পুরনো মানচিত্র টাঙানো, কোনায় একটা লোহার তিজোরি। শ্বশুরজি তিজোরির সামনে গেলেন, একটা পুরনো চাবি বের করলেন পকেট থেকে। তিজোরি খুললেন। ভেতরে অনেক পুরনো কাগজ, কিছু সোনার মোহর, একটা পুরনো ডায়েরি। শ্বশুরজি ডায়েরিটা হাতে নিলেন, বললেন, এটা আমার বাবার ডায়েরি। এখানে তিনি স্বাধীনতা আন্দোলনের সময় তার সব অভিজ্ঞতা লিখে রেখেছেন। রাহুল ডায়েরিটা হাতে নিল, পাতা উল্টাতে লাগল। হঠাৎ তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, বাবা, এখানে একটা গোপন সংকেত লেখা আছে, দেখো তো কি। আমরা সবাই কাছে গেলাম। ডায়েরির একটা পাতায় লেখা ছিল, উত্তরের মন্দিরে পূর্ণিমার রাতে 3য় পাথরের নিচে সত্যের সন্ধান। শাশুড়িমা বললেন, এটা কি বোঝায়? শ্বশুরজি চিন্তিত হয়ে বললেন, আমার বাবা আমাদের গ্রামের উত্তরে একটা পুরনো মন্দিরের কথা বলতেন। মনে হয় হয়তো সেখানে কিছু লুকিয়ে আছে। রিয়া উত্তেজিত হয়ে বলল, তাহলে আমরা সেখানে যাব না কেন? শ্বশুরজি বললেন, যাব, কিন্তু পূর্ণিমার রাতে। আজ থেকে 5 দিন পর পূর্ণিমা। পরবর্তী 5 দিন আমরা প্রস্তুতি নিলাম। শ্বশুরজি গ্রামের মানচিত্র দেখলেন, রাহুল প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করল, আমি খাবার দাবার তৈরি করলাম। রিয়া আর তন্ময় উত্তেজনায় ঘুমাতে পারছিল না। পূর্ণিমার রাতে আমরা রওনা হলাম। গ্রামটা আমাদের শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। গাড়িতে করে পৌঁছালাম সন্ধ্যায়। মন্দিরটা একটা পাহাড়ের উপর। আমরা পাহাড়ে উঠতে শুরু করলাম। রাস্তা খুব খারাপ, পাথর আর কাটা ঝুপে ভরা। তন্ময় কয়েকবার হোঁচট খেল, রাহুল তাকে কোলে তুলে নিল।
প্রায় 1 ঘন্টা পর আমরা মন্দিরে পৌঁছালাম। পূর্ণিমার জ্যোৎস্নায় মন্দিরটা রহস্যময় দেখাচ্ছিল। প্রাচীন পাথরের স্তম্ভ, ভাঙা দেয়াল, ঘাসে ঢাকা মেঝে। শ্বশুরজি ডায়েরিটা বের করলেন, আবার সংকেতটা পড়লেন। বললেন, 3য় পাথরের নিচে। কোন 3য় পাথর? আমরা খুঁজতে শুরু করলাম। মন্দিরের মেঝেতে অনেক পাথর ছিল। হঠাৎ রিয়া চিৎকার করে উঠল, দাদু, এখানে দেখো, 3টে পাথরের নম্বর লেখা আছে। আমরা সবাই দৌড়ে গেলাম। সত্যি, পাথরগুলোতে বাংলায় 1, 2, 3 লেখা ছিল। 3য় পাথরটা অন্যগুলোর চেয়ে একটু বড়। রাহুল আর শ্বশুরজি মিলে পাথরটা সরানোর চেষ্টা করলেন। পাথরটা খুব ভারী। আমি আর শাশুড়িমাও সাহায্য করলাম। অনেক কষ্টে পাথরটা সরালাম। নিচে একটা গর্ত, গর্তের ভেতরে একটা ধাতব বাক্স। রাহুল বাক্সটা বের করল। বাক্সে একটা তালা। শ্বশুরজি তিজোরি থেকে আনা চাবিগুচ্ছ বের করলেন, একটা ছোট্ট চাবি দিয়ে তালা খুললেন। বাক্স খুলতেই আমরা সবাই অবাক হয়ে গেলাম। ভেতরে প্রচুর সোনার অলংকার, রত্নপাথর, পুরনো মুদ্রা এবং একটা চিঠি। শ্বশুরজি চিঠিটা পড়তে লাগলেন। চিঠিতে লেখা ছিল, আমার প্রিয় পুত্র, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝব তুমি আমার সংকেত উদ্ধার করতে পেরেছ। এই সম্পদ আমি স্বাধীনতা আন্দোলনের সময় দেশের জন্য সংগ্রহ করেছিলাম, কিন্তু ব্রিটিশরা খুঁজছিল, তাই লুকিয়ে রেখেছি। এখন দেশ স্বাধীন। এই সম্পদ তোমার পরিবারের। ভালো কাজে ব্যবহার করবে, তোমার বাবা। শাশুড়িমার চোখে পানি এসে গেল। তিনি বললেন, ঠাকুরমশাই কত কষ্ট করেছিলেন দেশের জন্য। শ্বশুরজি মাথা নিচু করে বললেন, বাবা চাইতেন এই সম্পদ দিয়ে আমরা ভালো কাজ করি, দরিদ্রদের সাহায্য করি, শিক্ষার প্রচার করি। রাহুল বলল, তাহলে আমরা এই টাকা দিয়ে গ্রামে একটা স্কুল বানাবো, গরিব বাচ্চারা বিনামূল্যে পড়তে পারবে। রিয়া বলল, আর একটা চিকিৎসা কেন্দ্র, গ্রামের মানুষরা যেখানে বিনামূল্যে চিকিৎসা পাবে। তন্ময় বলল, আর একটা বই পড়ার ঘর, যেখানে সবাই বই পড়তে পারবে। আমি বললাম, আর নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। শাশুড়িমা হাসলেন, বললেন, ঠাকুরমশাইয়ের স্বপ্ন পূরণ হবে। সেই রাতে আমরা মন্দিরে বসে পরিকল্পনা করলাম, কিভাবে ঠাকুরদার স্বপ্নকে বাস্তবে রূপ দেব। রিয়া বলল, মা, এটা তো দারুণ অ্যাডভেঞ্চার হলো। আমি মাথায় হাত বুলিয়ে দিলাম, বললাম, হ্যাঁ মা, কিন্তু আসল অ্যাডভেঞ্চার এখন শুরু হবে, এই সম্পদ দিয়ে মানুষের জীবন বদলানো। আমরা বাক্সটা নিয়ে বাড়ি ফিরলাম। পরদিন থেকেই কাজ শুরু করলাম। গ্রামের মানুষদের সাথে কথা বললাম, জমি কিনলাম, স্কুল আর চিকিৎসা কেন্দ্রের জন্য পরিকল্পনা করলাম। 3 মাস পর স্কুলের কাজ শুরু হলো। গ্রামের মানুষরা এসে সাহায্য করতে লাগল। রাহুল প্রতিদিন গ্রামে যেত তদারকি করতে। রিয়া ছুটির দিনে গিয়ে বাচ্চাদের পড়াতো। তন্ময় গল্প বলতো তাদের। আমি নারীদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্ব নিলাম। প্রথমে 5 জন মহিলা এলো, তারপর ধীরে ধীরে সংখ্যা বাড়ল। 6 মাস পর তারা নিজেরাই কাপড় সেলাই করে বিক্রি করতে শুরু করল। শাশুড়িমা চিকিৎসা কেন্দ্রের দেখাশোনা করতেন। প্রতি সপ্তাহে ডাক্তার আসতেন। গরিব মানুষরা বিনামূল্যে ওষুধ পেত। অনেক জীবন বাঁচল। শ্বশুরজি বই পড়ার ঘর বানালেন। শহর থেকে বই কিনে আনলেন। গ্রামের বাচ্চারা স্কুলের পর সেখানে বসে পড়ত। বড়রাও আসত সন্ধ্যায়। 1 বছর পর স্কুলের উদ্বোধন হল। গ্রামের সবাই এলো। শিক্ষা কর্মকর্তারাও এলেন। তারা আমাদের কাজ দেখে অভিভূত হলেন। বললেন, এই গ্রাম এখন অন্য গ্রামগুলোর জন্য আদর্শ হবে। রিয়া মঞ্চে উঠে বলল, এই স্কুল আমার প্রপিতামহের স্বপ্নের ফসল। তিনি দেশের জন্য লড়াই করেছিলেন। আজ আমরা তার স্বপ্ন পূরণ করছি। সবাই করতালি দিল। শ্বশুরজি মঞ্চে উঠে তার বাবার ডায়েরি থেকে কিছু অংশ পড়লেন। তার গলা ভারী হয়ে গেল। বললেন, বাবা লিখেছিলেন, স্বাধীনতার মানে শুধু ব্রিটিশদের থেকে মুক্তি নয়। স্বাধীনতার মানে হল প্রতিটি মানুষের শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার। আজ আমরা সেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করছি। রাহুল বলল, এই স্কুলে শুধু পড়াশোনা নয়, বাচ্চারা শিখবে কিভাবে ভালো মানুষ হতে হয়, কিভাবে অন্যের সাহায্য করতে হয়, কিভাবে দেশকে ভালোবাসতে হয়। সেই রাতে বাড়ি ফিরে আমরা সবাই বসলাম। শ্বশুরজি বললেন, মৌসুমী, তুমি না থাকলে এই পরিকল্পনা সফল হতো না। তোমার সততার নিষ্ঠা আমাদের পথ দেখিয়েছে। আমি লজ্জা পেয়ে বললাম, বাবা, এটা তো আমাদের সবার কাজ। আপনি আমাকে বিশ্বাস করেছেন বলেই এই রহস্যের সমাধান হয়েছে। শাশুড়িমা বললেন, কিন্তু রহস্য তো এখনও শেষ হয়নি। ডায়েরিতে আরও অনেক পাতা আছে, যেগুলো আমরা পড়িনি। রাহুল ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করল। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল।
সে বলল, এখানে আরও একটা সংকেত আছে। লেখা আছে, নদীর তীরে পুরাতন বটগাছের নিচে পূর্বপুরুষের শেষ বার্তা। রিয়া লাফিয়ে উঠল, মানে আরও কিছু লুকিয়ে আছে? শ্বশুরজি চিন্তিত মুখে বললেন, গ্রামের নদীর তীরে একটা বিশাল বটগাছ আছে, কয়েক শত বছরের পুরনো। হয়তো সেখানে কিছু আছে। তন্ময় বলল, তাহলে আমরা আবার যাব? আমি বললাম, হ্যাঁ, কিন্তু এবার আমাদের আরও সাবধান থাকতে হবে, কারণ গ্রামে এখন অনেক মানুষ আমাদের চেনে, আমাদের কাজ দেখছে। পরদিন সকালে আমরা গ্রামে গেলাম, স্কুলের কাজ দেখে তারপর নদীর তীরে গেলাম। বটগাছটা সত্যি বিশাল, শেকড়গুলো মাটির অনেক গভীরে, ডালপালা বিস্তৃত। রাহুল গাছের চারপাশে ঘুরতে লাগল। হঠাৎ তার পা আটকে গেল। মাটিতে একটা লোহার রিং। সে তা টানল, একটা ঢাকনা খুলে গেল। নিচে একটা ছোট্ট সুড়ঙ্গ। শ্বশুরজি বললেন, আমরা নামব। আমরা একে একে নামলাম। সুড়ঙ্গটা বেশ লম্বা। শেষে একটা ছোট্ট কক্ষে পৌঁছলাম। দেয়ালে মশাল জ্বালানোর জায়গা। রাহুল মোবাইলে টর্চ জ্বালালো। কক্ষের মাঝখানে একটা পাথরের বেদি, বেদির ওপর একটা ধাতব পাত্র, পাত্রের গায়ে অদ্ভুত লেখা। শ্বশুরজি কাছে গিয়ে পড়লেন। তিনি বললেন, এটা সংস্কৃতে লেখা। লেখা আছে, যে সত্যের পথে চলে সেই পায় এই আশীর্বাদ। পাত্রটা খুললেন। ভেতরে একটা পুরনো পাণ্ডুলিপি। পাণ্ডুলিপিতে আমাদের পরিবারের ইতিহাস লেখা। কত প্রজন্ম আগে থেকে আমাদের পূর্বপুরুষরা এই এলাকায় ছিলেন, কিভাবে তারা মানুষের সেবা করতেন। শাশুড়িমা পাণ্ডুলিপি পড়তে পড়তে বললেন, দেখো, এখানে লেখা আছে যে আমাদের পরিবার সবসময় গরিবদের সাহায্য করত, অসুস্থদের সেবা করত, শিক্ষার প্রচার করত। রিয়া বলল, মানে আমরা যা করছি সেটা আমাদের পরিবারের ঐতিহ্য? শ্বশুরজি মাথা নাড়ে বললেন, হ্যাঁ, আমরা শুধু ঠাকুরদার স্বপ্ন নয়, আমাদের সব পূর্বপুরুষের স্বপ্ন বাস্তবায়ন করছি। পাণ্ডুলিপি শেষে লেখা ছিল, এই সম্পদ শুধু টাকা নয়, এই সম্পদ হলো আমাদের মূল্যবোধ, আমাদের নীতি, আমাদের দায়িত্ববোধ। যে প্রজন্মই মূল্যবোধ ধরে রাখবে, সেই প্রজন্মই সত্যিকারের ধনী হবে। তন্ময় জিজ্ঞেস করল, দাদু, এখানে কি আর কিছু লুকানো আছে? শ্বশুরজি হাসলেন, না বাবা, এখানে যা ছিল আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাজ হলো এই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা পাণ্ডুলিপিটা নিয়ে বাড়ি ফিরলাম। সেই রাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই পাণ্ডুলিপির একটা কপি স্কুলের লাইব্রেরিতে রাখব, যাতে বাচ্চারা জানতে পারে যে সৎ পথে চললে এবং মানুষের সেবা করলে জীবন কত সুন্দর হয়। পরবর্তী 6 মাসে স্কুলে ভর্তি হলো 100 জন ছাত্রছাত্রী। চিকিৎসা কেন্দ্রে প্রতিদিন 50 জন রোগী আসতে শুরু করল। সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে 30 জন মহিলা প্রশিক্ষণ নিচ্ছিল। বই পড়ার ঘরে সন্ধ্যায় 60-70 জন মানুষ আসত। 1 বছর পর জেলা প্রশাসক আমাদের গ্রাম পরিদর্শনে এলেন। তিনি আমাদের কাজ দেখে মুগ্ধ হলেন। বললেন, এই গ্রাম এখন পুরো জেলার জন্য আদর্শ। অন্য গ্রামেও এই মডেল চালু করা হবে। রাহুল বলল, স্যার, আমরা সাহায্য করতে প্রস্তুত আছি। আমরা চাই প্রতিটি গ্রামে শিক্ষার স্বাস্থ্যসেবা পৌঁছে যাক। জেলা প্রশাসক আমাদের পরিবারকে সম্মাননা দেবার কথা বললেন, কিন্তু শ্বশুরজি বিনীতভাবে বললেন, স্যার, আমাদের কোনো সম্মাননা চাই না। আমরা শুধু চাই গ্রামের মানুষরা ভালো থাকুক, তাদের বাচ্চারা শিক্ষা পাক, অসুস্থরা চিকিৎসা পাক, এটাই আমাদের পুরস্কার। সেই রাতে বাড়ি ফিরে আমি স্টোররুমে গেলাম, সেই গোপন দরজার সামনে দাঁড়ালাম। মনে পড়ল সেই দিনের কথা, যেদিন শ্বশুরজি আমাকে সেই অদ্ভুত শর্ত দিয়েছিলেন। এখন বুঝতে পারলাম সেটা একটা পরীক্ষা ছিল, সততার পরীক্ষা। রাহুল পেছন থেকে এসে বলল, কি ভাবছ? আমি হাসলাম। ভাবছি জীবনটা কত রহস্যময়। একটা ছোট্ট ঘটনা থেকে শুরু হলো এত বড় অ্যাডভেঞ্চার। রাহুল আমার হাত ধরল, এবং এই অ্যাডভেঞ্চার এখনো শেষ হয়নি। আমাদের সামনে আরও অনেক কাজ বাকি। পরদিন রিয়া একটা খবর নিয়ে এলো। সে বলল, মা, গ্রামের মেয়েরা স্কুলে আসতে চায়, কিন্তু তাদের বাবা মা অনুমতি দিচ্ছে না। আমি বললাম, কেন? রিয়া বলল, তারা মনে করে মেয়েদের পড়ার দরকার নেই, বিয়ে দিয়ে দেবে। আমি সিদ্ধান্ত নিলাম, বললাম, আমি গ্রামে যাব, মহিলাদের সাথে কথা বলবো। শাশুড়িমা বললেন, আমিও যাব। আমরা গ্রামে গেলাম। দরজায় দরজায় গিয়ে মহিলাদের সাথে কথা বললাম। বোঝালাম যে শিক্ষা ছেলেমেয়ে সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। মেয়েরা শিক্ষিত হলে পুরো পরিবার উপকৃত হয়। প্রথমে অনেকে শুনল না, কিন্তু ধীরে ধীরে মন পরিবর্তন হতে শুরু করল। 1 মাস পর 10 জন মেয়ে স্কুলে ভর্তি হল। 3 মাস পর সংখ্যা বেড়ে 25 হল। তন্ময় বলল, মা, আমি ছুটির দিনে গ্রামে থাকতে চাই, বাচ্চাদের গল্প বলবো, খেলা শেখাবো। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম, বললাম, তুমি সত্যি বড় হয়ে যাচ্ছ।
তোমার প্রপিতামহের মতো মানুষ হচ্ছ। 2 বছর পর স্কুল থেকে প্রথম ব্যাচ পাশ করল। 25 জন ছাত্রছাত্রী, তাদের মধ্যে 10 জন কলেজে ভর্তি হল, বাকিরা বিভিন্ন কাজে যুক্ত হল, কিন্তু তারা সবাই শিক্ষিত মানুষ হিসেবে জীবন শুরু করল। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে শ্বশুরজি বললেন, আজ আমার বাবার স্বপ্ন পূর্ণ হল। এই বাচ্চারা দেশের ভবিষ্যৎ, এরা শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। রিয়া মঞ্চে উঠে বলল, দাদু, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি শিক্ষকতা পড়ব, এই স্কুলেই শেখাব। সবাই করতালি দিল। রাহুলের চোখে পানি এসে গেল। তিনি আমার দিকে তাকালেন, বললেন, আমাদের মেয়ে আমাদের পথ অনুসরণ করছে। সেই রাতে বাড়ি ফিরে আমরা সবাই ডায়েরিটা আবার পড়লাম। ঠাকুরদা লিখেছিলেন, জীবনের সবচেয়ে বড় সম্পদ হল সত থাকা, সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হল মানুষের সেবা করা, সবচেয়ে বড় রহস্য হল ভালোবাসার শক্তি। শ্বশুরজি বললেন, মৌসুমী, সেদিন স্টোররুমে তোমাকে যে পরীক্ষা দিয়েছিলাম, তুমি উত্তীর্ণ হয়েছিলে, তুমি লোভের বিরুদ্ধে দাঁড়িয়েছিলে, সত থেকেছিলে, এই পরিবারের ভাগ্য বদলানোর যোগ্য তুমিই ছিলে। আমি বললাম, বাবা, আপনার বিশ্বাসই আমাকে এই পথ দেখিয়েছে, আপনার পরিবার আমাকে শিখিয়েছে কিভাবে সত থাকতে হয়, কিভাবে অন্যের সাহায্য করতে হয়। শাশুড়িমা বললেন, এখন আমাদের দায়িত্ব হল এই শিক্ষা পরবর্তী প্রজন্মকে দেওয়া। রিয়া, তন্ময় এবং তাদের পরের প্রজন্ম যাতে এই মূল্যবোধ ধরে রাখে। 3 বছর পর গ্রামে আরও 2টো স্কুল খোলা হলো, চিকিৎসা কেন্দ্র আরও বড় হল, পুরো সময়ের 2 জন ডাক্তার নিয়োগ হল, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র থেকে পাশ করা মহিলারা নিজেদের ব্যবসা শুরু করল। গ্রামের চেহারা পুরোপুরি বদলে গেল, রাস্তা পাকা হল, বিদ্যুৎ এলো, পানীয় জলের ব্যবস্থা হল। সবচেয়ে বড় কথা, গ্রামের মানুষরা শিক্ষিত হতে শুরু করল, তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হল। রিয়া শিক্ষকতা পাশ করে স্কুলে যোগ দিল, তন্ময় বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করল। সে বলল, বাবা, আমি ডাক্তার হয়ে এই গ্রামেই থাকব, মানুষদের সেবা করব। রাহুল গর্বিত হয়ে বলল, তুমি তোমার প্রপিতামহের যোগ্য উত্তরসূরি হচ্ছ। 5 বছর পর রাজ্য সরকার আমাদের গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করল। মুখ্যমন্ত্রী নিজে এসে স্কুল পরিদর্শন করলেন। তিনি বললেন, এই পরিবার প্রমাণ করেছে একটা পরিবারের নিষ্ঠা পুরো গ্রামকে বদলে দিতে পারে। কিন্তু আমরা সম্মাননা নিলাম না। শ্বশুরজি বললেন, আমরা কোনো সম্মাননা চাই না, আমরা শুধু চাই আমাদের কাজ অন্যদের অনুপ্রাণিত করুক, আরও মানুষ এগিয়ে আসুক। এক সন্ধ্যায় আমি আবার স্টোররুমে গেলাম, গোপন দরজার সামনে দাঁড়ালাম। মনে হলো যেন ঠাকুরদা আমাকে আশীর্বাদ করছেন, তার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পেরেছি। রাহুল এসে বলল, এখনও ভাবছ সেই দিনটার কথা? আমি হাসলাম, হ্যাঁ, সেদিন যদি আমি লোভে পড়ে শ্বশুরজির প্রস্তাবে রাজি হতাম, তাহলে আজ এই অ্যাডভেঞ্চার হতো না, এই রহস্যের সমাধান হতো না, এত মানুষের জীবন বদলানো হতো না। রাহুল আমাকে জড়িয়ে ধরল, তুমি সত ছিলে বলেই আজ আমরা সবাই গর্বিত, আমাদের পরিবারের ঐতিহ্য রক্ষা হয়েছে। সেই রাতে আমরা সবাই বসে ঠাকুরদার ডায়েরি শেষ পর্যন্ত পড়লাম। শেষ পাতায় তিনি লিখেছিলেন, আমার প্রিয় পরিবার, যদি তোমরা এই ডায়েরি পড়ো তাহলে বুঝব তোমরা সৎ পথে আছো। মনে রেখো, জীবনের সবচেয়ে বড় রহস্য হল ভালোবাসা আর সেবা। এই দুটো জিনিস তোমাদের সব সমস্যার সমাধান দেবে, সব রহস্যের উত্তর দেবে। ভালো থেকো, সত থেকো, মানুষের সেবা করো, তোমাদের আশীর্বাদ করছি। আমরা সবাই চোখ মুছলাম। শ্বশুরজি বললেন, বাবা চলে গেছেন, কিন্তু তার শিক্ষা আমাদের সাথে আছে, এই শিক্ষা আমরা পরবর্তী প্রজন্মকে দেব। 10 বছর পর রিয়া স্কুলের প্রধান শিক্ষিকা হল, তন্ময় ডাক্তার হয়ে গ্রামের চিকিৎসা কেন্দ্রে যোগ দিল। স্কুলে এখন 500 ছাত্রছাত্রী পড়ে, চিকিৎসা কেন্দ্রে প্রতিদিন 200 রুগী আসে, 50টা পরিবার সেলাই কাজ করে জীবিকা নির্বাহ করছে। গ্রাম এখন পুরোপুরি শিক্ষিত, প্রতিটি বাচ্চা স্কুলে যায়, মেয়েরা কলেজে পড়ে, নারীরা স্বাবলম্বী, অসুস্থরা চিকিৎসা পায়। শ্বশুরজি একদিন আমাকে ডাকলেন, বললেন, মৌসুমী, আজ আমার বয়স 75, আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ হল তোমাকে এই পরিবারের সদস্য হিসেবে পাওয়া, তুমি না থাকলে এই অ্যাডভেঞ্চার সম্ভব হতো না। আমি তার পা ছুঁয়ে প্রণাম করলাম, বললাম, বাবা, আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, সেই বিশ্বাসই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সেই রাতে বাড়ি ফিরে আমি আয়নায় নিজেকে দেখলাম। 20 বছর বয়সে যখন এই পরিবারে এসেছিলাম, তখন ছিলাম একটা সাধারণ মেয়ে। আজ 51 বছর বয়সে আমি একটা পরিবারের, একটা গ্রামের, শত শত মানুষের জীবনের অংশ। রাহুল বলল, কি ভাবছ? আমি বললাম, ভাবছি আমাদের জীবন কত সুন্দর হয়েছে, একটা ছোট্ট পরীক্ষা থেকে শুরু হয়ে আজ এত বড় অ্যাডভেঞ্চার। রাহুল হাসল, এটা শুধু অ্যাডভেঞ্চার নয়, এটা আমাদের জীবনের উদ্দেশ্য। আমরা বুঝতে পেরেছি জীবনের আসল মানে কি। পরদিন সকালে স্টোররুমে গেলাম, গোপন দরজাটা খুললাম, সিঁড়ি দিয়ে নেমে সেই গোপন ঘরে গেলাম, ঠাকুরদার তিজোরি খুললাম,
ডায়েরিটা হাতে নিলাম। শেষ পাতায় আমি লিখলাম, প্রিয় ঠাকুরদা, আপনার স্বপ্ন আমরা পূরণ করেছি, আপনার শিক্ষা আমরা ধরে রেখেছি। এখন আমাদের দায়িত্ব এই শিক্ষা পরবর্তী প্রজন্মকে দেওয়া। রিয়া, তন্ময় এবং তাদের বাচ্চারা এই ঐতিহ্য এগিয়ে নিয়ে যাবে। আপনার আশীর্বাদ আমাদের সাথে আছে। আপনার প্রিয় পৌত্রবধূ মৌসুমী। ডায়েরি বন্ধ করে তিজোরিতে রেখে দিলাম। ওপরে উঠে এলাম। রাহুল, রিয়া, তন্ময়, শ্বশুরজি, শাশুড়িমা সবাই বসে আছে। শ্বশুরজি বললেন, আজ থেকে এই স্টোররুমের চাবি রিয়ার হাতে তুলে দিচ্ছি। যখন সে মনে করবে তখন তার যোগ্য উত্তরসূরিকে এই রহস্য জানাবে। রিয়া চাবি নিয়ে বলল, দাদু, আমি প্রতিজ্ঞা করছি আপনাদের ঐতিহ্য আমি রক্ষা করব। আমি নতুন প্রজন্মকে শিক্ষিত করে তুলব। সবাই খুব খুশি হলো। আমি আবার চিন্তা করলাম যে শ্বশুরজির প্রস্তাবে আমি রাজি হয়ে যেতাম তাহলে কি হতো? আমি হয়তো অনেক টাকার মালিক হতাম, কিন্তু এই শান্তি পেতাম না, এই মনের শান্তি পেতাম না। আমি ভুল সিদ্ধান্ত নিলে ভাষার ভারসাম্য থাকে সুযোগ থাকতো না, আর আমার কোনোদিনই কোনো বিশ্বাসই থাকতো না। দাদু, আমরা কবে যাব সেখানে? শ্বশুরজি বললেন, আগামীকাল সকালে। কিন্তু শর্ত হলো, যা দেখবে তা পরিবারের বাইরে কাউকে বলা যাবে না। এটা আমাদের পারিবারিক গোপনীয়তা। পরের দিন সকালে আমরা সবাই স্টোররুমে জড়ো হলাম। শ্বশুরজি গোপন দরজা খুললেন। ভেতরে একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। টর্চ জ্বালিয়ে আমরা নামতে শুরু করলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে তন্ময় ভয়ে আমার হাত ধরল। আমি তাকে সাহস দিলাম। সিঁড়ি শেষ হলো একটা বড় ঘরে। ঘরের দেয়ালে পুরনো মানচিত্র টাঙানো, কোনায় একটা লোহার তিজোরি। শ্বশুরজি তিজোরির সামনে গেলেন, একটা পুরনো চাবি বের করলেন পকেট থেকে। তিজোরি খুললেন। ভেতরে অনেক পুরনো কাগজ, কিছু সোনার মোহর, একটা পুরনো ডায়েরি। শ্বশুরজি ডায়েরিটা হাতে নিলেন, বললেন, এটা আমার বাবার ডায়েরি। এখানে তিনি স্বাধীনতা আন্দোলনের সময় তার সব অভিজ্ঞতা লিখে রেখেছেন। রাহুল ডায়েরিটা হাতে নিল, পাতা উল্টাতে লাগল। হঠাৎ তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, বাবা, এখানে একটা গোপন সংকেত লেখা আছে, দেখো তো কি? আমরা সবাই কাছে গেলাম। ডায়েরির একটা পাতায় লেখা ছিল, উত্তরের মন্দিরে পূর্ণিমার রাতে তৃতীয় পাথরের নিচে সত্যের সন্ধান। শাশুড়িমা বললেন, এটা কি বোঝায়? শ্বশুরজি চিন্তিত হয়ে বললেন, আমার বাবা আমাদের গ্রামের উত্তরে একটা পুরনো মন্দিরের কথা বলতেন। মনে হয় হয়তো সেখানে কিছু লুকিয়ে আছে। রিয়া উত্তেজিত হয়ে বলল, তাহলে আমরা সেখানে যাব না কেন? শ্বশুরজি বললেন, যাব, কিন্তু পূর্ণিমার রাতে। আজ থেকে 5 দিন পর পূর্ণিমা। পরবর্তী 5 দিন আমরা প্রস্তুতি নিলাম। শ্বশুরজি গ্রামের মানচিত্র দেখলেন, রাহুল প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করল, আমি খাবার দাবার তৈরি করলাম। রিয়া আর তন্ময় উত্তেজনায় ঘুমাতে পারছিল না। পূর্ণিমার রাতে আমরা রওনা হলাম। গ্রামটা আমাদের শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। গাড়িতে করে পৌঁছালাম সন্ধ্যায়। মন্দিরটা একটা পাহাড়ের উপর। আমরা পাহাড়ে উঠতে শুরু করলাম। রাস্তা খুব খারাপ, পাথর আর কাটা ঝুপে ভরা। তন্ময় কয়েকবার হোঁচট খেল, রাহুল তাকে কোলে তুলে নিল। প্রায় 1 ঘণ্টা পর আমরা মন্দিরে পৌঁছালাম। পূর্ণিমার জ্যোৎস্নায় মন্দিরটা রহস্যময় দেখাচ্ছিল। প্রাচীন পাথরের স্তম্ভ, ভাঙা দেয়াল, ঘাসে ঢাকা মেঝে। শ্বশুরজি ডায়েরিটা বের করলেন, আবার সংকেতটা পড়লেন। বললেন, তৃতীয় পাথরের নিচে। কোন তৃতীয় পাথর? আমরা খুঁজতে শুরু করলাম। মন্দিরের মেঝেতে অনেক পাথর ছিল। হঠাৎ রিয়া চিৎকার করে উঠল, দাদু, এখানে দেখো, 3টে পাথরের নম্বর লেখা আছে। আমরা সবাই দৌড়ে গেলাম। সত্যি, পাথরগুলোতে বাংলায় 1, 2, 3 লেখা ছিল। তৃতীয় পাথরটা অন্যগুলোর চেয়ে একটু বড়। রাহুল আর শ্বশুরজি মিলে পাথরটা সরানোর চেষ্টা করলেন। পাথরটা খুব ভারী। আমি আর শাশুড়িমাও সাহায্য করলাম। অনেক কষ্টে পাথরটা সরালাম। নিচে একটা গর্ত, গর্তের ভেতরে একটা ধাতব বাক্স। রাহুল বাক্সটা বের করল। বাক্সে একটা তালা। শ্বশুরজি তিজোরি থেকে আনা চাবিগুচ্ছ বের করলেন, একটা ছোট্ট চাবি দিয়ে তালা খুললেন। বাক্স খুলতেই আমরা সবাই অবাক হয়ে গেলাম। ভেতরে প্রচুর সোনার অলংকার, রত্নপাথর, পুরনো মুদ্রা এবং একটা চিঠি। শ্বশুরজি চিঠিটা পড়তে লাগলেন। চিঠিতে লেখা ছিল, আমার প্রিয় পুত্র, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝব তুমি আমার সংকেত উদ্ধার করতে পেরেছ। এই সম্পদ আমি স্বাধীনতা আন্দোলনের সময় দেশের জন্য সংগ্রহ করেছিলাম, কিন্তু ব্রিটিশরা খুঁজছিল, তাই লুকিয়ে রেখেছি। এখন দেশ স্বাধীন। এই সম্পদ তোমার পরিবারের। ভালো কাজে ব্যবহার করবে, তোমার বাবা। শাশুড়িমার চোখে পানি এসে গেল। তিনি বললেন, ঠাকুরমশাই কত কষ্ট করেছিলেন দেশের জন্য। শ্বশুরজি মাথা নিচু করে বললেন, বাবা চাইতেন এই সম্পদ দিয়ে আমরা ভালো কাজ করি, দরিদ্রদের সাহায্য করি, শিক্ষার প্রচার করি। রাহুল বলল, তাহলে আমরা এই টাকা দিয়ে গ্রামে একটা স্কুল বানাবো, গরিব বাচ্চারা বিনামূল্যে পড়তে পারবে। রিয়া বলল, আর একটা চিকিৎসা কেন্দ্র, গ্রামের মানুষরা যেখানে বিনামূল্যে চিকিৎসা পাবে। তন্ময় বলল, আর একটা বই পড়ার ঘর,
যেখানে সবাই বই পড়তে পারবে। আমি বললাম, আর নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। শাশুড়িমা হাসলেন, বললেন, ঠাকুরমশাইয়ের স্বপ্ন পূরণ হবে। সেই রাতে আমরা মন্দিরে বসে পরিকল্পনা করলাম কিভাবে ঠাকুরদার স্বপ্নকে বাস্তবে রূপ দেব। রিয়া বলল, মা, এটা তো দারুণ অ্যাডভেঞ্চার হলো। আমি মাথায় হাত বুলিয়ে দিলাম, বললাম, হ্যাঁ মা, কিন্তু আসল অ্যাডভেঞ্চার এখন শুরু হবে, এই সম্পদ দিয়ে মানুষের জীবন বদলানো। আমরা বাক্সটা নিয়ে বাড়ি ফিরলাম। পরদিন থেকেই কাজ শুরু করলাম। গ্রামের মানুষদের সাথে কথা বললাম, জমি কিনলাম, স্কুল আর চিকিৎসা কেন্দ্রের জন্য পরিকল্পনা করলাম। 3 মাস পর স্কুলের কাজ শুরু হলো। গ্রামের মানুষরা এসে সাহায্য করতে লাগল। রাহুল প্রতিদিন গ্রামে যেত তদারকি করতে। রিয়া ছুটির দিনে গিয়ে বাচ্চাদের পড়াতো। তন্ময় গল্প বলতো তাদের। আমি নারীদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্ব নিলাম। প্রথমে 5 জন মহিলা এলো, তারপর ধীরে ধীরে সংখ্যা বাড়ল। 6 মাস পর তারা নিজেরাই কাপড় সেলাই করে বিক্রি করতে শুরু করল। শাশুড়িমা চিকিৎসা কেন্দ্রের দেখাশোনা করতেন। প্রতি সপ্তাহে ডাক্তার আসতেন। গরিব মানুষরা বিনামূল্যে ওষুধ পেত। অনেক জীবন বাঁচল। শ্বশুরজি বই পড়ার ঘর বানালেন। শহর থেকে বই কিনে আনলেন। গ্রামের বাচ্চারা স্কুলের পর সেখানে বসে পড়ত। বড়রাও আসত সন্ধ্যায়। 1 বছর পর স্কুলের উদ্বোধন হল। গ্রামের সবাই এলো। শিক্ষা কর্মকর্তারাও এলেন। তারা আমাদের কাজ দেখে অভিভূত হলেন। বললেন, এই গ্রাম এখন অন্য গ্রামগুলোর জন্য আদর্শ হবে। রিয়া মঞ্চে উঠে বলল, এই স্কুল আমার প্রপিতামহের স্বপ্নের ফসল। তিনি দেশের জন্য লড়াই করেছিলেন। আজ আমরা তার স্বপ্ন পূরণ করছি। সবাই করতালি দিল। শ্বশুরজি মঞ্চে উঠে তার বাবার ডায়েরি থেকে কিছু অংশ পড়লেন। তার গলা ভারী হয়ে গেল। বললেন, বাবা লিখেছিলেন, স্বাধীনতার মানে শুধু ব্রিটিশদের থেকে মুক্তি নয়। স্বাধীনতার মানে হল প্রতিটি মানুষের শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার। আজ আমরা সেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করছি। রাহুল বলল, এই স্কুলে শুধু পড়াশোনা নয়, বাচ্চারা শিখবে কিভাবে ভালো মানুষ হতে হয়, কিভাবে অন্যের সাহায্য করতে হয়, কিভাবে দেশকে ভালোবাসতে হয়। সেই রাতে বাড়ি ফিরে আমরা সবাই বসলাম। শ্বশুরজি বললেন, মৌসুমী, তুমি না থাকলে এই পরিকল্পনা সফল হতো না। তোমার সততার নিষ্ঠা আমাদের পথ দেখিয়েছে। আমি লজ্জা পেয়ে বললাম, বাবা, এটা তো আমাদের সবার কাজ। আপনি আমাকে বিশ্বাস করেছেন বলেই এই রহস্যের সমাধান হয়েছে। শাশুড়িমা বললেন, কিন্তু রহস্য তো এখনও শেষ হয়নি। ডায়েরিতে আরও অনেক পাতা আছে, যেগুলো আমরা পড়িনি। রাহুল ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করল। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। সে বলল, এখানে আরও একটা সংকেত আছে। লেখা আছে, নদীর তীরে পুরাতন বটগাছের নিচে পূর্বপুরুষের শেষ বার্তা। রিয়া লাফিয়ে উঠল, মানে আরও কিছু লুকিয়ে আছে? শ্বশুরজি চিন্তিত মুখে বললেন, গ্রামের নদীর তীরে একটা বিশাল বটগাছ আছে, কয়েক শত বছরের পুরনো। হয়তো সেখানে কিছু আছে। তন্ময় বলল, তাহলে আমরা আবার যাব? আমি বললাম, হ্যাঁ, কিন্তু এবার আমাদের আরও সাবধান থাকতে হবে, কারণ গ্রামে এখন অনেক মানুষ আমাদের চেনে, আমাদের কাজ দেখছে। পরদিন সকালে আমরা গ্রামে গেলাম। স্কুলের কাজ দেখে তারপর নদীর তীরে গেলাম। বটগাছটা সত্যি বিশাল। শেকড়গুলো মাটির অনেক গভীরে, ডালপালা বিস্তৃত। রাহুল গাছের চারপাশে ঘুরতে লাগল। হঠাৎ তার পা আটকে গেল। মাটিতে একটা লোহার রিং। সে তা টানল। একটা ঢাকনা খুলে গেল। নিচে একটা ছোট্ট সুড়ঙ্গ। শ্বশুরজি বললেন, আমরা নামব। আমরা একে একে নামলাম। সুড়ঙ্গটা বেশ লম্বা। শেষে একটা ছোট্ট কক্ষে পৌঁছলাম। দেয়ালে মশাল জ্বালানোর জায়গা। রাহুল মোবাইলে টর্চ জ্বালালো। কক্ষের মাঝখানে একটা পাথরের বেদি। বেদির ওপর একটা ধাতব পাত্র। পাত্রের গায়ে অদ্ভুত লেখা। শ্বশুরজি কাছে গিয়ে পড়লেন। তিনি বললেন, এটা সংস্কৃতে লেখা। লেখা আছে, যে সত্যের পথে চলে সেই পায় এই আশীর্বাদ। পাত্রটা খুললেন। ভেতরে একটা পুরনো পাণ্ডুলিপি। পাণ্ডুলিপিতে আমাদের পরিবারের ইতিহাস লেখা। কত প্রজন্ম আগে থেকে আমাদের পূর্বপুরুষরা এই এলাকায় ছিলেন, কিভাবে তারা মানুষের সেবা করতেন। শাশুড়িমা পাণ্ডুলিপি পড়তে পড়তে বললেন, দেখো, এখানে লেখা আছে যে আমাদের পরিবার সবসময় গরিবদের সাহায্য করত, অসুস্থদের সেবা করত, শিক্ষার প্রচার করত। রিয়া বলল, মানে আমরা যা করছি সেটা আমাদের পরিবারের ঐতিহ্য? শ্বশুরজি মাথা নাড়ে বললেন, হ্যাঁ, আমরা শুধু ঠাকুরদার স্বপ্ন নয়, আমাদের সব পূর্বপুরুষের স্বপ্ন বাস্তবায়ন করছি।
পাণ্ডুলিপির শেষে লেখা ছিল, এই সম্পদ শুধু টাকা নয়, এই সম্পদ হলো আমাদের মূল্যবোধ, আমাদের নীতি, আমাদের দায়িত্ববোধ। যে প্রজন্মই মূল্যবোধ ধরে রাখবে সেই প্রজন্মই সত্যিকারের ধনী হবে। তন্ময় জিজ্ঞেস করল, দাদু, এখানে কি আর কিছু লুকানো আছে? শ্বশুরজি হাসলেন, না বাবা, এখানে যা ছিল আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাজ হলো এই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা পাণ্ডুলিপিটা নিয়ে বাড়ি ফিরলাম। সেই রাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই পাণ্ডুলিপির একটা কপি স্কুলের লাইব্রেরিতে রাখব, যাতে বাচ্চারা জানতে পারে যে সৎ পথে চললে এবং মানুষের সেবা করলে জীবন কত সুন্দর হয়। পরবর্তী 6 মাসে স্কুলে ভর্তি হলো 100 জন ছাত্রছাত্রী। চিকিৎসা কেন্দ্রে প্রতিদিন 50 জন রোগী আসতে শুরু করল। সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে 30 জন মহিলা প্রশিক্ষণ নিচ্ছিল। বই পড়ার ঘরে সন্ধ্যায় 60-70 জন মানুষ আসত। 1 বছর পর জেলা প্রশাসক আমাদের গ্রাম পরিদর্শনে এলেন। তিনি আমাদের কাজ দেখে মুগ্ধ হলেন। বললেন, এই গ্রাম এখন পুরো জেলার জন্য আদর্শ। অন্য গ্রামেও এই মডেল চালু করা হবে। রাহুল বলল, স্যার, আমরা সাহায্য করতে প্রস্তুত আছি। আমরা চাই প্রতিটি গ্রামে শিক্ষার স্বাস্থ্যসেবা পৌঁছে যাক। জেলা প্রশাসক আমাদের পরিবারকে সম্মাননা দেবার কথা বললেন, কিন্তু শ্বশুরজি বিনীতভাবে বললেন, স্যার, আমাদের কোনো সম্মাননা চাই না। আমরা শুধু চাই গ্রামের মানুষরা ভালো থাকুক, তাদের বাচ্চারা শিক্ষা পাক, অসুস্থরা চিকিৎসা পাক। এটাই আমাদের পুরস্কার। সেই রাতে বাড়ি ফিরে আমি স্টোররুমে গেলাম, সেই গোপন দরজার সামনে দাঁড়ালাম। মনে পড়ল সেই দিনের কথা, যেদিন শ্বশুরজি আমাকে সেই অদ্ভুত শর্ত দিয়েছিলেন। এখন বুঝতে পারলাম সেটা একটা পরীক্ষা ছিল, সততার পরীক্ষা। রাহুল পেছন থেকে এসে বলল, কি ভাবছ? আমি হাসলাম। ভাবছি জীবনটা কত রহস্যময়। একটা ছোট্ট ঘটনা থেকে শুরু হলো এত বড় অ্যাডভেঞ্চার। রাহুল আমার হাত ধরল, এবং এই অ্যাডভেঞ্চার এখনো শেষ হয়নি। আমাদের সামনে আরও অনেক কাজ বাকি। পরদিন রিয়া একটা খবর নিয়ে এলো। সে বলল, মা, গ্রামের মেয়েরা স্কুলে আসতে চায়, কিন্তু তাদের বাবা মা অনুমতি দিচ্ছে না। আমি বললাম, কেন? রিয়া বলল, তারা মনে করে মেয়েদের পড়ার দরকার নেই, বিয়ে দিয়ে দেবে। আমি সিদ্ধান্ত নিলাম। বললাম, আমি গ্রামে যাব, মহিলাদের সাথে কথা বলবো। শাশুড়িমা বললেন, আমিও যাব। আমরা গ্রামে গেলাম। দরজায় দরজায় গিয়ে মহিলাদের সাথে কথা বললাম। বোঝালাম যে শিক্ষা ছেলেমেয়ে সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। মেয়েরা শিক্ষিত হলে পুরো পরিবার উপকৃত হয়। প্রথমে অনেকে শুনল না, কিন্তু ধীরে ধীরে মন পরিবর্তন হতে শুরু করল। 1 মাস পর 10 জন মেয়ে স্কুলে ভর্তি হল। 3 মাস পর সংখ্যা বেড়ে 25 হল। তন্ময় বলল, মা, আমি ছুটির দিনে গ্রামে থাকতে চাই, বাচ্চাদের গল্প বলবো, খেলা শেখাবো। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। বললাম, তুমি সত্যি বড় হয়ে যাচ্ছ, তোমার প্রপিতামহের মতো মানুষ হচ্ছ। 2 বছর পর স্কুল থেকে প্রথম ব্যাচ পাশ করল। 25 জন ছাত্রছাত্রী, তাদের মধ্যে 10 জন কলেজে ভর্তি হল, বাকিরা বিভিন্ন কাজে যুক্ত হল, কিন্তু তারা সবাই শিক্ষিত মানুষ হিসেবে জীবন শুরু করল। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে শ্বশুরজি বললেন, আজ আমার বাবার স্বপ্ন পূর্ণ হল। এই বাচ্চারা দেশের ভবিষ্যৎ, এরা শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। রিয়া মঞ্চে উঠে বলল, দাদু, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি শিক্ষকতা পড়ব, এই স্কুলেই শেখাব। সবাই করতালি দিল। রাহুলের চোখে পানি এসে গেল। তিনি আমার দিকে তাকালেন, বললেন, আমাদের মেয়ে আমাদের পথ অনুসরণ করছে। সেই রাতে বাড়ি ফিরে আমরা সবাই ডায়েরিটা আবার পড়লাম। ঠাকুরদা লিখেছিলেন, জীবনের সবচেয়ে বড় সম্পদ হল সত থাকা, সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হল মানুষের সেবা করা, সবচেয়ে বড় রহস্য হল ভালোবাসার শক্তি। শ্বশুরজি বললেন, মৌসুমী, সেদিন স্টোররুমে তোমাকে যে পরীক্ষা দিয়েছিলাম, তুমি উত্তীর্ণ হয়েছিলে। তুমি লোভের বিরুদ্ধে দাঁড়িয়েছিলে, সত থেকেছিলে। এই পরিবারের ভাগ্য বদলানোর যোগ্য তুমিই ছিলে। আমি বললাম, বাবা, আপনার বিশ্বাসই আমাকে এই পথ দেখিয়েছে। আপনার পরিবার আমাকে শিখিয়েছে কিভাবে সত থাকতে হয়, কিভাবে অন্যের সাহায্য করতে হয়। শাশুড়িমা বললেন, এখন আমাদের দায়িত্ব হল এই শিক্ষা পরবর্তী প্রজন্মকে দেওয়া। রিয়া, তন্ময় এবং তাদের পরের প্রজন্ম যাতে এই মূল্যবোধ ধরে রাখে। 3 বছর পর গ্রামে আরও 2টো স্কুল খোলা হলো, চিকিৎসা কেন্দ্র আরও বড় হল, পুরো সময়ের 2 জন ডাক্তার নিয়োগ হল, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র থেকে পাশ করা মহিলারা নিজেদের ব্যবসা শুরু করল। গ্রামের চেহারা পুরোপুরি বদলে গেল। রাস্তা পাকা হল, বিদ্যুৎ এলো, পানীয় জলের ব্যবস্থা হল। সবচেয়ে বড় কথা, গ্রামের মানুষরা শিক্ষিত হতে শুরু করল, তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হল। রিয়া শিক্ষকতা পাশ করে স্কুলে যোগ দিল। তন্ময় বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করল। সে বলল, বাবা, আমি ডাক্তার হয়ে এই গ্রামেই থাকব, মানুষদের সেবা করব।
রাহুল গর্বিত হয়ে বলল, তুমি তোমার প্রপিতামহের যোগ্য উত্তরসূরি হচ্ছ। 5 বছর পর রাজ্য সরকার আমাদের গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করল। মুখ্যমন্ত্রী নিজে এসে স্কুল পরিদর্শন করলেন। তিনি বললেন, এই পরিবার প্রমাণ করেছে একটা পরিবারের নিষ্ঠা পুরো গ্রামকে বদলে দিতে পারে। কিন্তু আমরা সম্মাননা নিলাম না। শ্বশুরজি বললেন, আমরা কোনো সম্মাননা চাই না, আমরা শুধু চাই আমাদের কাজ অন্যদের অনুপ্রাণিত করুক, আরও মানুষ এগিয়ে আসুক। এক সন্ধ্যায় আমি আবার স্টোররুমে গেলাম। গোপন দরজার সামনে দাঁড়ালাম। মনে হলো যেন ঠাকুরদা আমাকে আশীর্বাদ করছেন। তার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পেরেছি। রাহুল এসে বলল, এখনও ভাবছ সেই দিনটার কথা? আমি হাসলাম। হ্যাঁ, সেদিন যদি আমি লোভে পড়ে শ্বশুরজির প্রস্তাবে রাজি হতাম, তাহলে আজ এই অ্যাডভেঞ্চার হতো না, এই রহস্যের সমাধান হতো না, এত মানুষের জীবন বদলানো হতো না। রাহুল আমাকে জড়িয়ে ধরল। তুমি সত ছিলে বলেই আজ আমরা সবাই গর্বিত। আমাদের পরিবারের ঐতিহ্য রক্ষা হয়েছে। সেই রাতে আমরা সবাই বসে ঠাকুরদার ডায়েরি শেষ পর্যন্ত পড়লাম। শেষ পাতায় তিনি লিখেছিলেন, আমার প্রিয় পরিবার, যদি তোমরা এই ডায়েরি পড়ো তাহলে বুঝব তোমরা সৎ পথে আছো। মনে রেখো, জীবনের সবচেয়ে বড় রহস্য হলো ভালোবাসা আর সেবা। এই দুটো জিনিস তোমাদের সব সমস্যার সমাধান দেবে, সব রহস্যের উত্তর দেবে। ভালো থেকো, সত থেকো, মানুষের সেবা করো। তোমাদের আশীর্বাদ করছি। আমরা সবাই চোখ মুছলাম। শ্বশুরজি বললেন, বাবা চলে গেছেন, কিন্তু তার শিক্ষা আমাদের সাথে আছে। এই শিক্ষা আমরা পরবর্তী প্রজন্মকে দেব। 10 বছর পর রিয়া স্কুলের প্রধান শিক্ষিকা হল। তন্ময় ডাক্তার হয়ে গ্রামের চিকিৎসাকেন্দ্রে যোগ দিল। স্কুলে এখন 500 ছাত্রছাত্রী পড়ে। চিকিৎসাকেন্দ্রে প্রতিদিন 200 রুগী আসে। 50টা পরিবার সেলাই কাজ করে জীবিকা নির্বাহ করছে। গ্রাম এখন পুরোপুরি শিক্ষিত। প্রতিটি বাচ্চা স্কুলে যায়, মেয়েরা কলেজে পড়ে, নারীরা স্বাবলম্বী, অসুস্থরা চিকিৎসা পায়। শ্বশুরজি একদিন আমাকে ডাকলেন, বললেন, মৌসুমী, আজ আমার বয়স 75। আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো তোমাকে এই পরিবারের সদস্য হিসেবে পাওয়া। তুমি না থাকলে এই অ্যাডভেঞ্চার সম্ভব হতো না। আমি তার পা ছুঁয়ে প্রণাম করলাম। বললাম, বাবা, আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, সেই বিশ্বাসই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সেই রাতে বাড়ি ফিরে আমি আয়নায় নিজেকে দেখলাম। 20 বছর বয়সে যখন এই পরিবারে এসেছিলাম, তখন ছিলাম একটা সাধারণ মেয়ে। আজ 51 বছর বয়সে আমি একটা পরিবারের, একটা গ্রামের, শত শত মানুষের জীবনের অংশ। রাহুল বলল, কি ভাবছ? আমি বললাম, ভাবছি আমাদের জীবন কত সুন্দর হয়েছে। একটা ছোট্ট পরীক্ষা থেকে শুরু হয়ে আজ এত বড় অ্যাডভেঞ্চার। রাহুল হাসল। এটা শুধু অ্যাডভেঞ্চার নয়, এটা আমাদের জীবনের উদ্দেশ্য। আমরা বুঝতে পেরেছি জীবনের আসল মানে কি। পরদিন সকালে স্টোররুমে গেলাম। গোপন দরজাটা খুললাম। সিঁড়ি দিয়ে নেমে সেই গোপন ঘরে গেলাম। ঠাকুরদার তিজোরি খুললাম। ডায়েরিটা হাতে নিলাম। শেষ পাতায় আমি লিখলাম, প্রিয় ঠাকুরদা, আপনার স্বপ্ন আমরা পূরণ করেছি, আপনার শিক্ষা আমরা ধরে রেখেছি। এখন আমাদের দায়িত্ব এই শিক্ষা পরবর্তী প্রজন্মকে দেওয়া। রিয়া, তন্ময় এবং তাদের বাচ্চারা এই ঐতিহ্য এগিয়ে নিয়ে যাবে। আপনার আশীর্বাদ আমাদের সাথে আছে। আপনার প্রিয় পৌত্রবধূ মৌসুমী। ডায়েরি বন্ধ করে তিজোরিতে রেখে দিলাম। ওপরে উঠে এলাম। রাহুল, রিয়া, তন্ময়, শ্বশুরজি, শাশুড়িমা সবাই বসে আছে। শ্বশুরজি বললেন, আজ থেকে এই স্টোররুমের চাবি রিয়ার হাতে তুলে দিচ্ছি। যখন সে মনে করবে তখন তার যোগ্য উত্তরসূরিকে এই রহস্য জানাবে। রিয়া চাবি নিয়ে বলল, দাদু, আমি প্রতিজ্ঞা করছি আপনাদের ঐতিহ্য আমি রক্ষা করব। আমি নতুন প্রজন্মকে শিক্ষিত করে তুলব। সবাই খুব খুশি হলো। আমি আবার চিন্তা করলাম যে শ্বশুরজির প্রস্তাবে আমি রাজি হয়ে যেতাম তাহলে কি হতো? আমি হয়তো অনেক টাকার মালিক হতাম, কিন্তু এই শান্তি পেতাম না, এই মনের শান্তি পেতাম না। আমি ভুল সিদ্ধান্ত নিলে ভাষার ভারসাম্য থাকে, সুযোগ থাকতো না, আর আমার কোনোদিনই কোনো বিশ্বাসই থাকতো না। দাদু, আমরা কবে যাব সেখানে? শ্বশুরজি বললেন, আগামীকাল সকালে। কিন্তু শর্ত হলো, যা দেখবে তা পরিবারের বাইরে কাউকে বলা যাবে না। এটা আমাদের পারিবারিক গোপনীয়তা। পরের দিন সকালে আমরা সবাই স্টোররুমে জড়ো হলাম। শ্বশুরজি গোপন দরজা খুললেন। ভেতরে একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। টর্চ জ্বালিয়ে আমরা নামতে শুরু করলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে তন্ময় ভয়ে আমার হাত ধরল। আমি তাকে সাহস দিলাম। সিঁড়ি শেষ হলো একটা বড় ঘরে। ঘরের দেয়ালে পুরনো মানচিত্র টাঙানো, কোনায় একটা লোহার তিজোরি। শ্বশুরজি তিজোরির সামনে গেলেন, একটা পুরনো চাবি বের করলেন পকেট থেকে। তিজোরি খুললেন। ভেতরে অনেক পুরনো কাগজ, কিছু সোনার মোহর, একটা পুরনো ডায়েরি। শ্বশুরজি ডায়েরিটা হাতে নিলেন, বললেন, এটা আমার বাবার ডায়েরি। এখানে তিনি স্বাধীনতা আন্দোলনের সময় তার সব অভিজ্ঞতা লিখে রেখেছেন। রাহুল ডায়েরিটা হাতে নিল, পাতা উল্টাতে লাগল। হঠাৎ তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, বাবা, এখানে একটা গোপন সংকেত লেখা আছে, দেখো তো কি? আমরা সবাই কাছে গেলাম।
ডায়েরির একটা পাতায় লেখা ছিল, উত্তরের মন্দিরে পূর্ণিমার রাতে তৃতীয় পাথরের নিচে সত্যের সন্ধান। শাশুড়িমা বললেন, এটা কি বোঝায়? শ্বশুরজি চিন্তিত হয়ে বললেন, আমার বাবা আমাদের গ্রামের উত্তরে একটা পুরনো মন্দিরের কথা বলতেন, মনে হয় হয়তো সেখানে কিছু লুকিয়ে আছে। রিয়া উত্তেজিত হয়ে বলল, তাহলে আমরা সেখানে যাব না কেন? শ্বশুরজি বললেন, যাব, কিন্তু পূর্ণিমার রাতে, আজ থেকে 5 দিন পর পূর্ণিমা। পরবর্তী 5 দিন আমরা প্রস্তুতি নিলাম। শ্বশুরজি গ্রামের মানচিত্র দেখলেন, রাহুল প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করল, আমি খাবার দাবার তৈরি করলাম। রিয়া আর তন্ময় উত্তেজনায় ঘুমাতে পারছিল না। পূর্ণিমার রাতে আমরা রওনা হলাম। গ্রামটা আমাদের শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। গাড়িতে করে পৌঁছালাম সন্ধ্যায়। মন্দিরটা একটা পাহাড়ের উপর। আমরা পাহাড়ে উঠতে শুরু করলাম। রাস্তা খুব খারাপ, পাথর আর কাটা ঝুপে ভরা। তন্ময় কয়েকবার হোঁচট খেল, রাহুল তাকে কোলে তুলে নিল। প্রায় 1 ঘন্টা পর আমরা মন্দিরে পৌঁছালাম। পূর্ণিমার জ্যোৎস্নায় মন্দিরটা রহস্যময় দেখাচ্ছিল। প্রাচীন পাথরের স্তম্ভ, ভাঙা দেয়াল, ঘাসে ঢাকা মেঝে। শ্বশুরজি ডায়েরিটা বের করলেন, আবার সংকেতটা পড়লেন। বললেন, তৃতীয় পাথরের নিচে। কোন তৃতীয় পাথর? আমরা খুঁজতে শুরু করলাম। মন্দিরের মেঝেতে অনেক পাথর ছিল। হঠাৎ রিয়া চিৎকার করে উঠল, দাদু, এখানে দেখো, 3টে পাথরের নম্বর লেখা আছে। আমরা সবাই দৌড়ে গেলাম। সত্যি, পাথরগুলোতে বাংলায় 1, 2, 3 লেখা ছিল। তৃতীয় পাথরটা অন্যগুলোর চেয়ে একটু বড়। রাহুল আর শ্বশুরজি মিলে পাথরটা সরানোর চেষ্টা করলেন। পাথরটা খুব ভারী। আমি আর শাশুড়িমাও সাহায্য করলাম। অনেক কষ্টে পাথরটা সরালাম। নিচে একটা গর্ত, গর্তের ভেতরে একটা ধাতব বাক্স। রাহুল বাক্সটা বের করল। বাক্সে একটা তালা। শ্বশুরজি তিজোরি থেকে আনা চাবিগুচ্ছ বের করলেন, একটা ছোট্ট চাবি দিয়ে তালা খুললেন। বাক্স খুলতেই আমরা সবাই অবাক হয়ে গেলাম। ভেতরে প্রচুর সোনার অলংকার, রত্নপাথর, পুরনো মুদ্রা এবং একটা চিঠি। শ্বশুরজি চিঠিটা পড়তে লাগলেন। চিঠিতে লেখা ছিল, আমার প্রিয় পুত্র, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝব তুমি আমার সংকেত উদ্ধার করতে পেরেছ। এই সম্পদ আমি স্বাধীনতা আন্দোলনের সময় দেশের জন্য সংগ্রহ করেছিলাম, কিন্তু ব্রিটিশরা খুঁজছিল, তাই লুকিয়ে রেখেছি। এখন দেশ স্বাধীন। এই সম্পদ তোমার পরিবারের। ভালো কাজে ব্যবহার করবে, তোমার বাবা। শাশুড়িমার চোখে পানি এসে গেল। তিনি বললেন, ঠাকুরমশাই কত কষ্ট করেছিলেন দেশের জন্য। শ্বশুরজি মাথা নিচু করে বললেন, বাবা চাইতেন এই সম্পদ দিয়ে আমরা ভালো কাজ করি, দরিদ্রদের সাহায্য করি, শিক্ষার প্রচার করি। রাহুল বলল, তাহলে আমরা এই টাকা দিয়ে গ্রামে একটা স্কুল বানাবো, গরিব বাচ্চারা বিনামূল্যে পড়তে পারবে। রিয়া বলল, আর একটা চিকিৎসা কেন্দ্র, গ্রামের মানুষরা যেখানে বিনামূল্যে চিকিৎসা পাবে। তন্ময় বলল, আর একটা বই পড়ার ঘর, যেখানে সবাই বই পড়তে পারবে। আমি বললাম, আর নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। শাশুড়িমা হাসলেন, বললেন, ঠাকুরমশাইয়ের স্বপ্ন পূরণ হবে। সেই রাতে আমরা মন্দিরে বসে পরিকল্পনা করলাম, কিভাবে ঠাকুরদার স্বপ্নকে বাস্তবে রূপ দেব। রিয়া বলল, মা, এটা তো দারুণ অ্যাডভেঞ্চার হলো। আমি মাথায় হাত বুলিয়ে দিলাম, বললাম, হ্যাঁ মা, কিন্তু আসল অ্যাডভেঞ্চার এখন শুরু হবে, এই সম্পদ দিয়ে মানুষের জীবন বদলানো। আমরা বাক্সটা নিয়ে বাড়ি ফিরলাম। পরদিন থেকেই কাজ শুরু করলাম। গ্রামের মানুষদের সাথে কথা বললাম, জমি কিনলাম, স্কুল আর চিকিৎসা কেন্দ্রের জন্য পরিকল্পনা করলাম। 3 মাস পর স্কুলের কাজ শুরু হলো। গ্রামের মানুষরা এসে সাহায্য করতে লাগল। রাহুল প্রতিদিন গ্রামে যেত তদারকি করতে। রিয়া ছুটির দিনে গিয়ে বাচ্চাদের পড়াত। তন্ময় গল্প বলতো তাদের। আমি নারীদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্ব নিলাম। প্রথমে 5 জন মহিলা এলো, তারপর ধীরে ধীরে সংখ্যা বাড়ল। 6 মাস পর তারা নিজেরাই কাপড় সেলাই করে বিক্রি করতে শুরু করল। শাশুড়িমা চিকিৎসা কেন্দ্রের দেখাশোনা করতেন। প্রতি সপ্তাহে ডাক্তার আসতেন। গরিব মানুষরা বিনামূল্যে ওষুধ পেত। অনেক জীবন বাঁচল। শ্বশুরজি বই পড়ার ঘর বানালেন, শহর থেকে বই কিনে আনলেন। গ্রামের বাচ্চারা স্কুলের পর সেখানে বসে পড়ত। বড়রাও আসত সন্ধ্যায়। 1 বছর পর স্কুলের উদ্বোধন হল। গ্রামের সবাই এলো, শিক্ষা কর্মকর্তারাও এলেন। তারা আমাদের কাজ দেখে অভিভূত হলেন। বললেন, এই গ্রাম এখন অন্য গ্রামগুলোর জন্য আদর্শ হবে। রিয়া মঞ্চে উঠে বলল, এই স্কুল আমার প্রপিতামহের স্বপ্নের ফসল। তিনি দেশের জন্য লড়াই করেছিলেন। আজ আমরা তার স্বপ্ন পূরণ করছি। সবাই করতালি দিল। শ্বশুরজি মঞ্চে উঠে তার বাবার ডায়েরি থেকে কিছু অংশ পড়লেন। তার গলা ভারী হয়ে গেল। বললেন, বাবা লিখেছিলেন,
স্বাধীনতার মানে শুধু ব্রিটিশদের থেকে মুক্তি নয়, স্বাধীনতার মানে হল প্রতিটি মানুষের শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার। আজ আমরা সেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করছি। রাহুল বলল, এই স্কুলে শুধু পড়াশোনা নয়, বাচ্চারা শিখবে কিভাবে ভালো মানুষ হতে হয়, কিভাবে অন্যের সাহায্য করতে হয়, কিভাবে দেশকে ভালোবাসতে হয়। সেই রাতে বাড়ি ফিরে আমরা সবাই বসলাম। শ্বশুরজি বললেন, মৌসুমী, তুমি না থাকলে এই পরিকল্পনা সফল হতো না। তোমার সততার নিষ্ঠা আমাদের পথ দেখিয়েছে। আমি লজ্জা পেয়ে বললাম, বাবা, এটা তো আমাদের সবার কাজ। আপনি আমাকে বিশ্বাস করেছেন বলেই এই রহস্যের সমাধান হয়েছে। শাশুড়িমা বললেন, কিন্তু রহস্য তো এখনও শেষ হয়নি। ডায়েরিতে আরও অনেক পাতা আছে, যেগুলো আমরা পড়িনি। রাহুল ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করল। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। সে বলল, এখানে আরও একটা সংকেত আছে। লেখা আছে, নদীর তীরে পুরাতন বটগাছের নিচে পূর্বপুরুষের শেষ বার্তা। রিয়া লাফিয়ে উঠল, মানে আরও কিছু লুকিয়ে আছে? শ্বশুরজি চিন্তিত মুখে বললেন, গ্রামের নদীর তীরে একটা বিশাল বটগাছ আছে, কয়েক শত বছরের পুরনো। হয়তো সেখানে কিছু আছে। তন্ময় বলল, তাহলে আমরা আবার যাব? আমি বললাম, হ্যাঁ, কিন্তু এবার আমাদের আরও সাবধান থাকতে হবে, কারণ গ্রামে এখন অনেক মানুষ আমাদের চেনে, আমাদের কাজ দেখছে। পরদিন সকালে আমরা গ্রামে গেলাম। স্কুলের কাজ দেখে তারপর নদীর তীরে গেলাম। বটগাছটা সত্যি বিশাল, শেকড়গুলো মাটির অনেক গভীরে, ডালপালা বিস্তৃত। রাহুল গাছের চারপাশে ঘুরতে লাগল। হঠাৎ তার পা আটকে গেল। মাটিতে একটা লোহার রিং। সে তা টানল, একটা ঢাকনা খুলে গেল। নিচে একটা ছোট্ট সুড়ঙ্গ। শ্বশুরজি বললেন, আমরা নামব। আমরা একে একে নামলাম। সুড়ঙ্গটা বেশ লম্বা। শেষে একটা ছোট্ট কক্ষে পৌঁছলাম। দেয়ালে মশাল জ্বালানোর জায়গা। রাহুল মোবাইলে টর্চ জ্বালালো। কক্ষের মাঝখানে একটা পাথরের বেদি, বেদির ওপর একটা ধাতব পাত্র, পাত্রের গায়ে অদ্ভুত লেখা। শ্বশুরজি কাছে গিয়ে পড়লেন। তিনি বললেন, এটা সংস্কৃতে লেখা। লেখা আছে, যে সত্যের পথে চলে সেই পায় এই আশীর্বাদ। পাত্রটা খুললেন। ভেতরে একটা পুরনো পাণ্ডুলিপি। পাণ্ডুলিপিতে আমাদের পরিবারের ইতিহাস লেখা। কত প্রজন্ম আগে থেকে আমাদের পূর্বপুরুষরা এই এলাকায় ছিলেন, কিভাবে তারা মানুষের সেবা করতেন। শাশুড়িমা পাণ্ডুলিপি পড়তে পড়তে বললেন, দেখো, এখানে লেখা আছে যে আমাদের পরিবার সবসময় গরিবদের সাহায্য করত, অসুস্থদের সেবা করত, শিক্ষার প্রচার করত। রিয়া বলল, মানে আমরা যা করছি সেটা আমাদের পরিবারের ঐতিহ্য? শ্বশুরজি মাথা নাড়ে বললেন, হ্যাঁ, আমরা শুধু ঠাকুরদার স্বপ্ন নয়, আমাদের সব পূর্বপুরুষের স্বপ্ন বাস্তবায়ন করছি। পাণ্ডুলিপির শেষে লেখা ছিল, এই সম্পদ শুধু টাকা নয়, এই সম্পদ হলো আমাদের মূল্যবোধ, আমাদের নীতি, আমাদের দায়িত্ববোধ। যে প্রজন্মই মূল্যবোধ ধরে রাখবে, সেই প্রজন্মই সত্যিকারের ধনী হবে। তন্ময় জিজ্ঞেস করল, দাদু, এখানে কি আর কিছু লুকানো আছে? শ্বশুরজি হাসলেন, না বাবা, এখানে যা ছিল আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাজ হলো এই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা পাণ্ডুলিপিটা নিয়ে বাড়ি ফিরলাম। সেই রাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই পাণ্ডুলিপির একটা কপি স্কুলের লাইব্রেরিতে রাখব, যাতে বাচ্চারা জানতে পারে যে সৎ পথে চললে এবং মানুষের সেবা করলে জীবন কত সুন্দর হয়। পরবর্তী 6 মাসে স্কুলে ভর্তি হলো 100 জন ছাত্রছাত্রী। চিকিৎসা কেন্দ্রে প্রতিদিন 50 জন রোগী আসতে শুরু করল। সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে 30 জন মহিলা প্রশিক্ষণ নিচ্ছিল। বই পড়ার ঘরে সন্ধ্যায় 60-70 জন মানুষ আসত। 1 বছর পর জেলা প্রশাসক আমাদের গ্রাম পরিদর্শনে এলেন। তিনি আমাদের কাজ দেখে মুগ্ধ হলেন। বললেন, এই গ্রাম এখন পুরো জেলার জন্য আদর্শ। অন্য গ্রামেও এই মডেল চালু করা হবে। রাহুল বলল, স্যার, আমরা সাহায্য করতে প্রস্তুত আছি। আমরা চাই প্রতিটি গ্রামে শিক্ষার স্বাস্থ্যসেবা পৌঁছে যাক। জেলা প্রশাসক আমাদের পরিবারকে সম্মাননা দেবার কথা বললেন, কিন্তু শ্বশুরজি বিনীতভাবে বললেন, স্যার, আমাদের কোনো সম্মাননা চাই না। আমরা শুধু চাই গ্রামের মানুষরা ভালো থাকুক, তাদের বাচ্চারা শিক্ষা পাক, অসুস্থরা চিকিৎসা পাক। এটাই আমাদের পুরস্কার। সেই রাতে বাড়ি ফিরে আমি স্টোররুমে গেলাম। সেই গোপন দরজার সামনে দাঁড়ালাম। মনে পড়ল সেই দিনের কথা, যেদিন শ্বশুরজি আমাকে সেই অদ্ভুত শর্ত দিয়েছিলেন। এখন বুঝতে পারলাম সেটা একটা পরীক্ষা ছিল, সততার পরীক্ষা। রাহুল পেছন থেকে এসে বলল, কি ভাবছ? আমি হাসলাম। ভাবছি জীবনটা কত রহস্যময়। একটা ছোট্ট ঘটনা থেকে শুরু হলো এত বড় অ্যাডভেঞ্চার। রাহুল আমার হাত ধরল, এবং এই অ্যাডভেঞ্চার এখনো শেষ হয়নি।
আমাদের সামনে আরও অনেক কাজ বাকি। পরদিন রিয়া একটা খবর নিয়ে এলো। সে বলল, মা, গ্রামের মেয়েরা স্কুলে আসতে চায়, কিন্তু তাদের বাবা মা অনুমতি দিচ্ছে না। আমি বললাম, কেন? রিয়া বলল, তারা মনে করে মেয়েদের পড়ার দরকার নেই, বিয়ে দিয়ে দেবে। আমি সিদ্ধান্ত নিলাম, বললাম, আমি গ্রামে যাব, মহিলাদের সাথে কথা বলবো। শাশুড়িমা বললেন, আমিও যাব। আমরা গ্রামে গেলাম। দরজায় দরজায় গিয়ে মহিলাদের সাথে কথা বললাম। বোঝালাম যে শিক্ষা ছেলেমেয়ে সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। মেয়েরা শিক্ষিত হলে পুরো পরিবার উপকৃত হয়। প্রথমে অনেকে শুনল না, কিন্তু ধীরে ধীরে মন পরিবর্তন হতে শুরু করল। 1 মাস পর 10 জন মেয়ে স্কুলে ভর্তি হল। 3 মাস পর সংখ্যা বেড়ে 25 হল। তন্ময় বলল, মা, আমি ছুটির দিনে গ্রামে থাকতে চাই, বাচ্চাদের গল্প বলবো, খেলা শেখাবো। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম, বললাম, তুমি সত্যি বড় হয়ে যাচ্ছ, তোমার প্রপিতামহের মতো মানুষ হচ্ছ। 2 বছর পর স্কুল থেকে প্রথম ব্যাচ পাশ করল। 25 জন ছাত্রছাত্রী, তাদের মধ্যে 10 জন কলেজে ভর্তি হল, বাকিরা বিভিন্ন কাজে যুক্ত হল, কিন্তু তারা সবাই শিক্ষিত মানুষ হিসেবে জীবন শুরু করল। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে শ্বশুরজি বললেন, আজ আমার বাবার স্বপ্ন পূর্ণ হল। এই বাচ্চারা দেশের ভবিষ্যৎ, এরা শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। রিয়া মঞ্চে উঠে বলল, দাদু, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি শিক্ষকতা পড়ব, এই স্কুলেই শেখাব। সবাই করতালি দিল। রাহুলের চোখে পানি এসে গেল। তিনি আমার দিকে তাকালেন, বললেন, আমাদের মেয়ে আমাদের পথ অনুসরণ করছে। সেই রাতে বাড়ি ফিরে আমরা সবাই ডায়েরিটা আবার পড়লাম। ঠাকুরদা লিখেছিলেন, জীবনের সবচেয়ে বড় সম্পদ হল সত থাকা, সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হল মানুষের সেবা করা, সবচেয়ে বড় রহস্য হল ভালোবাসার শক্তি। শ্বশুরজি বললেন, মৌসুমী, সেদিন স্টোররুমে তোমাকে যে পরীক্ষা দিয়েছিলাম, তুমি উত্তীর্ণ হয়েছিলে, তুমি লোভের বিরুদ্ধে দাঁড়িয়েছিলে, সত থেকেছিলে, এই পরিবারের ভাগ্য বদলানোর যোগ্য তুমিই ছিলে। আমি বললাম, বাবা, আপনার বিশ্বাসই আমাকে এই পথ দেখিয়েছে, আপনার পরিবার আমাকে শিখিয়েছে কিভাবে সত থাকতে হয়, কিভাবে অন্যের সাহায্য করতে হয়। শাশুড়িমা বললেন, এখন আমাদের দায়িত্ব হল এই শিক্ষা পরবর্তী প্রজন্মকে দেওয়া। রিয়া, তন্ময় এবং তাদের পরের প্রজন্ম যাতে এই মূল্যবোধ ধরে রাখে। 3 বছর পর গ্রামে আরও 2টো স্কুল খোলা হল, চিকিৎসা কেন্দ্র আরও বড় হল, পুরো সময়ের 2 জন ডাক্তার নিয়োগ হল, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র থেকে পাশ করা মহিলারা নিজেদের ব্যবসা শুরু করল। গ্রামের চেহারা পুরোপুরি বদলে গেল। রাস্তা পাকা হল, বিদ্যুৎ এলো, পানীয় জলের ব্যবস্থা হল। সবচেয়ে বড় কথা, গ্রামের মানুষরা শিক্ষিত হতে শুরু করল, তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হল। রিয়া শিক্ষকতা পাশ করে স্কুলে যোগ দিল। তন্ময় বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করল। সে বলল, বাবা, আমি ডাক্তার হয়ে এই গ্রামেই থাকব, মানুষদের সেবা করব। রাহুল গর্বিত হয়ে বলল, তুমি তোমার প্রপিতামহের যোগ্য উত্তরসূরি হচ্ছ। 5 বছর পর রাজ্য সরকার আমাদের গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করল। মুখ্যমন্ত্রী নিজে এসে স্কুল পরিদর্শন করলেন। তিনি বললেন, এই পরিবার প্রমাণ করেছে একটা পরিবারের নিষ্ঠা পুরো গ্রামকে বদলে দিতে পারে। কিন্তু আমরা সম্মাননা নিলাম না। শ্বশুরজি বললেন, আমরা কোনো সম্মাননা চাই না, আমরা শুধু চাই আমাদের কাজ অন্যদের অনুপ্রাণিত করুক, আরও মানুষ এগিয়ে আসুক। এক সন্ধ্যায় আমি আবার স্টোররুমে গেলাম, গোপন দরজার সামনে দাঁড়ালাম। মনে হলো যেন ঠাকুরদা আমাকে আশীর্বাদ করছেন, তার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পেরেছি। রাহুল এসে বলল, এখনো ভাবছ সেই দিনটার কথা? আমি হাসলাম, হ্যাঁ, সেদিন যদি আমি লোভে পড়ে শ্বশুরজির প্রস্তাবে রাজি হতাম, তাহলে আজ এই অ্যাডভেঞ্চার হতো না, এই রহস্যের সমাধান হতো না, এত মানুষের জীবন বদলানো হতো না। রাহুল আমাকে জড়িয়ে ধরল, তুমি সত ছিলে বলেই আজ আমরা সবাই গর্বিত, আমাদের পরিবারের ঐতিহ্য রক্ষা হয়েছে। সেই রাতে আমরা সবাই বসে ঠাকুরদার ডায়েরি শেষ পর্যন্ত পড়লাম। শেষ পাতায় তিনি লিখেছিলেন, আমার প্রিয় পরিবার, যদি তোমরা এই ডায়েরি পড়ো তাহলে বুঝব তোমরা সৎ পথে আছো। মনে রেখো, জীবনের সবচেয়ে বড় রহস্য হল ভালোবাসা আর সেবা। এই দুটো জিনিস তোমাদের সব সমস্যার সমাধান দেবে, সব রহস্যের উত্তর দেবে। ভালো থেকো, সত থেকো, মানুষের সেবা করো, তোমাদের আশীর্বাদ করছি। আমরা সবাই চোখ মুছলাম। শ্বশুরজি বললেন, বাবা চলে গেছেন, কিন্তু তার শিক্ষা আমাদের সাথে আছে। এই শিক্ষা আমরা পরবর্তী প্রজন্মকে দেব। 10 বছর পর রিয়া স্কুলের প্রধান শিক্ষিকা হল। তন্ময় ডাক্তার হয়ে গ্রামের চিকিৎসা কেন্দ্রে যোগ দিল। স্কুলে এখন 500 ছাত্রছাত্রী পড়ে। চিকিৎসা কেন্দ্রে প্রতিদিন 200 রুগী আসে। 50টা পরিবার সেলাই কাজ করে জীবিকা নির্বাহ করছে। গ্রাম এখন পুরোপুরি শিক্ষিত। প্রতিটি বাচ্চা স্কুলে যায়, মেয়েরা কলেজে পড়ে, নারীরা স্বাবলম্বী, অসুস্থরা চিকিৎসা পায়। শ্বশুরজি একদিন আমাকে ডাকলেন, বললেন,
মৌসুমি, আজ আমার বয়স ৭৫। আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো তোমাকে এই পরিবারের সদস্য হিসেবে পাওয়া। তুমি না থাকলে এই অ্যাডভেঞ্চার সম্ভব হতো না। আমি তার পা ছুঁয়ে প্রণাম করলাম, বললাম, বাবা, আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, সেই বিশ্বাসই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সেই রাতে বাড়ি ফিরে আমি আয়নায় নিজেকে দেখলাম। ২০ বছর বয়সে যখন এই পরিবারে এসেছিলাম তখন ছিলাম একটা সাধারণ মেয়ে। আজ ৫১ বছর বয়সে আমি একটা পরিবারের, একটা গ্রামের শত শত মানুষের জীবনের অংশ। রাহুল বলল, কি ভাবছ? আমি বললাম, ভাবছি আমাদের জীবন কত সুন্দর হয়েছে। একটা ছোট্ট পরীক্ষা থেকে শুরু হয়ে আজ এত বড় অ্যাডভেঞ্চার। রাহুল হাসল। এটা শুধু অ্যাডভেঞ্চার নয়, এটা আমাদের জীবনের উদ্দেশ্য। আমরা বুঝতে পেরেছি জীবনের আসল মানে কি। পরদিন সকালে স্টোররুমে গেলাম, গোপন দরজাটা খুললাম, সিঁড়ি দিয়ে নেমে সেই গোপন ঘরে গেলাম, ঠাকুরদার তিজোরি খুললাম, ডায়েরিটা হাতে নিলাম। শেষ পাতায় আমি লিখলাম, প্রিয় ঠাকুরদা, আপনার স্বপ্ন আমরা পূরণ করেছি, আপনার শিক্ষা আমরা ধরে রেখেছি। এখন আমাদের দায়িত্ব এই শিক্ষা পরবর্তী প্রজন্মকে দেওয়া। রিয়া, তন্ময় এবং তাদের বাচ্চারা এই ঐতিহ্য এগিয়ে নিয়ে যাবে। আপনার আশীর্বাদ আমাদের সাথে আছে। আপনার প্রিয় পৌত্রবধূ মৌসুমি। ডায়েরি বন্ধ করে তিজোরিতে রেখে দিলাম। ওপরে উঠে এলাম। রাহুল, রিয়া, তন্ময়, শ্বশুরজি, শাশুড়িমা সবাই বসে আছে। শ্বশুরজি বললেন, আজ থেকে এই স্টোররুমের চাবি রিয়ার হাতে তুলে দিচ্ছি। যখন সে মনে করবে তখন তার যোগ্য উত্তরসূরিকে এই রহস্য জানাবে। রিয়া চাবি নিয়ে বলল, দাদু, আমি প্রতিজ্ঞা করছি আপনাদের ঐতিহ্য আমি রক্ষা করব। আমি নতুন প্রজন্মকে শিক্ষিত করে তুলব। সবাই খুব খুশি হলো। আমি আবার চিন্তা করলাম যে শ্বশুরজির প্রস্তাবে আমি রাজি হয়ে যেতাম তাহলে কি হতো? আমি হয়তো অনেক টাকার মালিক হতাম, কিন্তু এই শান্তি পেতাম না, এই মনের শান্তি পেতাম না। আমি ভুল সিদ্ধান্ত নিলে ভাষার ভারসাম্য থাকে সুযোগ থাকতো না, আর আমার কোনোদিনই কোনো বিশ্বাসই থাকতো না।